দেখো, আমরা লাস্ট ক্লাসে যা আলোচনা করছিলাম তার বিষয়বস্তু ছিল নিউক্লিক অ্যাসিড, এবং নিউক্লিক অ্যাসিড বলতে ডিএনএ এবং আরএনএ। আমরা একই সঙ্গে বলেছিলাম স্ট্রাকচারাল বেসিসে ডিএনএ এবং আরএনএ দুটো একই রকম হবে, কোন জায়গায় ডিফারেন্স হবে সেই জায়গাগুলো আমরা বলতে বলতে যাব। একদমই শুরু করেছিলাম, সেগুলো আর আজকে বলবো না। আহ, আগের পার্টটা থেকে একটু দেখে নিতে হবে, ঠিক আছে? যেমন বলেছিলাম যে ডিএনএ হোক বা আরএনএ, তিনটে স্ট্রাকচার থাকছে। সুগার, তাতে পেন্টোজ সুগারে মানে রাইবোজ অর ডিঅক্সিরাইবোজ, তাই তো? আচ্ছা, আর রয়েছে H3PO4 মানে ফসফরিক অ্যাসিড, আর রয়েছে নাইট্রোজেন বেস, তাতে পিউরিন পিরিমিডিন রয়েছে, অ্যাডেনিন গুয়ানিন পিউরিনে রয়েছে, আর থায়ামিন, ইউরাসিল এবং সাইটোসিন এগুলো পিরিমিডিন বেসে রয়েছে। আমরা বলেছিলাম সুগার ফসফেটের ব্যাকবোন, দেখিয়েছিলাম সুগার ফসফেটের ব্যাকবোন, তাই না? এসপি 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 করে হয়েছিল। তাহলে পি দিয়ে 5 প্রাইমে শুরু করেছিলাম, তারপরে এস পি এস পি, এইভাবে চলছিল, এভাবে চলছিল। আরেকটা স্ট্র্যান্ডের ক্ষেত্রে একই রকম ভাবে এস পি এস পি এস পি 5 প্রাইম, আচ্ছা এটা এস আছে, তারপরে এস পি, আর এখানে 5 প্রাইম টু 3 প্রাইম, অ্যান্টি প্যারালাল স্ট্র্যান্ড দুটো রয়েছে। এবার আমরা আগের দিন এগুলো দেখিয়েছিলাম। S1 এরকম একটা জায়গা দেখিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে S1 এর জায়গাটা আমরা এখানে লিখছি, জাস্ট এইটার জুম ইন এখানে ভাবো, হ্যাঁ? এবং এখান থেকে এটা ওইচ ছিল, এটা এইচ ছিল, 1 নম্বর কার্বন পজিশনের সঙ্গে যুক্ত হয়েছিল একটি নাইট্রোজেন বেস, আর আমরা ধরো এখানে অ্যাডেনিনকে যোগ করলাম। তার মানে এই জায়গায় 3 প্রাইম ওইচ আছে, এইচ ওইচ, এখানে এইচ আছে, এখানেও এইচ আছে, যেহেতু আমরা এটা ডিএনএ এর কথা বলছি। যদি আরএনএ হয় তাহলে একইভাবে আমরা করব, শুধু ওইচ লাগাবো। তো আমরা চেঞ্জটাও দেখিয়ে দিচ্ছি, এখন থাক। এটা 4 নম্বর কার্বন পজিশন। আমরা বলেছিলাম কার্বন পজিশন গুলো মধ্যে C1 C2 C3 1 3 এবং 5 এই পজিশন গুলো ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই পজিশন গুলোতে কিছু না কিছু যুক্ত হয়। এগুলো সব আগের দিন বলে দিয়েছিলাম, হ্যাঁ? তার মানে এখানে S1 যেটা লিখেছি এটা S1 হলো। এখনো পর্যন্ত এটা নিউক্লিওসাইডের স্ট্রাকচার। অ্যাডেনিন হলো বেস এবং এখানে অ্যাডেনাইন হয়েছে। এরপরে আমাদের ফসফরিক অ্যাসিডকে যোগ করতে হবে, তাহলে অ্যাডেনাইলিক অ্যাসিড হয়ে যাবে। তাহলে ফসফরিক অ্যাসিডকে যোগ করার ক্ষেত্রে H3PO4, তার মানে পি ওইচ, এখানে ওইচ, তাহলে এটা ফসফরিক অ্যাসিড। তাহলে এই জায়গায় যখন আমরা বাইন্ড করছি, যখন এই জায়গায় আমরা বাইন্ড করাচ্ছি, ওইচ ওইচ বাইন্ড করছে, তার মানে এখানে একটি এস্টার বন্ড তৈরি হলো, এবং যেহেতু ফসফেট গ্রুপের সঙ্গে হচ্ছে সেই জন্য ফসফো এস্টার বন্ড। এই একটা জায়গাতেই ফসফো এস্টার বন্ড ক্রিয়েট হলো একটা স্ট্র্যান্ডের, আর একটা স্ট্র্যান্ডেরও একটা জায়গাতেই মাত্র ফসফো এস্টার বন্ড তৈরি হবে, বাকি সব জায়গাতেই ফসফো ডাই এস্টার বন্ড তৈরি হবে। এটা এখন একটা নিউক্লিওটাইড, কার? অ্যাডেনিনের নিউক্লিওটাইড, মানে অ্যাডেনাইলিক অ্যাসিড। ক্লিয়ার? একই জিনিস, শুধু যদি আরএনএ হতো তাহলে এই জায়গায় আমরা ওইচটা লিখে দিতাম, বাকি সেম টু সেম। বাকি এই নিউক্লিওটাইডে, ডিএনএ নিউক্লিওটাইডের সঙ্গে আরএনএ নিউক্লিওটাইডে এই জায়গায় যা আছে তাতে ডিফারেন্স হলো শুধু এই জায়গাটা। এখন আরএনএ, এটা মুছে দিলে ডিএনএ, ঠিক আছে? এবার তাহলে নিউক্লিওটাইড, তাহলে এখানে আমরা S1 এর জায়গায় যেহেতু বলছি এখানে এ বসালাম, যেমন এখানে বসিস, হ্যাঁ? এরপর সেকেন্ড আরেকটা আমরা সেম ভাবেই আমরা আরেকটা অ্যাড করব, এবং এখানে ইচ্ছা করে ধরো আমরা থায়ামিনকে দিলাম, যা ইচ্ছা যা ইচ্ছা দেওয়া যেতে পারে, অসুবিধা নাই। আমাদের বাকি জায়গাগুলো লাগছে না বলে আমরা ওগুলো নিয়ে মাথা ব্যথা করছি না। এইচ ওইচ 3 নম্বর পজিশনটা লাগছে, আর 5 নম্বর পজিশনে CH2OH আছে, তাহলে CH2OH, তাই তো? তাহলে এটা আপাতত
আমরা S2 লিখতে পারি, ঠিক এই জায়গাতে আমরা S2 লিখলাম, জাস্ট বোঝানোর জন্য যে এটা এখানে এখানে টি লিখেছি, তার মানে এখানে আমরা টি লিখলাম, এখানে আমরা টি লিখলাম, হলো। তাহলে এখানে আবারও সেই একই কাজ, ফসফরিক অ্যাসিডকে যুক্ত করানো। তাহলে এটা পি ওইচ, এখানে ওইচ, আর এখানে ওইচ, তার মানে এখানে আবারও ওইচ ওইচ বাইন্ড করবে, তাহলে মুছে দিলাম। এবং এখানে আবারও একটি এস্টার বন্ড ক্রিয়েট হলো, ফসফেটের সঙ্গে আছে তাই ফসফেস্টার, আবার এখানেও তাই আরেকটি ফসফেস্টার বন্ড ক্রিয়েট হলো। এই যে পজিশন, এই পজিশনকে আমরা বলবো ফসফো ডাইএস্টার বন্ড। অবশ্যই প্রতিটা জায়গায় ডিহাইড্রেশন হয়েছে, H2O বেরিয়ে গেছে, এখানেও H2O বেরিয়ে গেছে, এগুলো নিয়ে আমরা কিন্তু আগেও কথা বলে দিয়েছি আগের দিন, ঠিক আছে। তার মানে এখানে মেন বিষয় যেটা দাঁড়ালো সেটা হলো যে একবারই মাত্র ফসফো এস্টার বন্ড পাবো, বাকি যতক্ষণ পর্যন্ত চেনটা কন্টিনিউ হবে ততক্ষণ পর্যন্ত আমরা ফসফো ডাইএস্টার বন্ড পাবো। বিভিন্ন প্র্যাকটিস সেটে আমরা প্র্যাকটিসের জন্য কোশ্চেনও পাবো, সেখানে এমন কোশ্চেন দেওয়া থাকবে, ধরো একটা ডিএনএ এর ক্ষেত্রে তার লেন্থ দেওয়া আছে, এরকম কোশ্চেন, এরকম আমরা নিউমেরিক্যাল প্রবলেম গুলো করবো, হ্যাঁ, কোনো মতেই আমরা বাদ দেব না নিউমেরিক্যাল প্রবলেমস, ঠিক আছে। আগে আমরা সবটা বলে নিই, লিখেই রাখলাম যাতে কোনো মতে ভুলে না যায়, হ্যাঁ। বিভিন্ন ধরনের নিউমেরিক্যাল প্রবলেমস আমরা দেখাবো। আপাতত ডিএনএ বা আরএনএ কেমিক্যাল স্ট্রাকচার চলছে, এরপর ডিএনএ ফিজিক্যাল স্ট্রাকচার হবে, তারপরে আমরা নিউমেরিক্যাল প্রবলেমসে আসবো। যত রকম ভাবে নিউমেরিক্যাল প্রবলেমস হতে পারে নিটের ক্ষেত্রে, এগ্রিকালচারের ক্ষেত্রে, তত রকম ভাবে আমরা এখানে করানোর চেষ্টা করবো, ওকে। যাই হোক, হলো। এরপর এই চেনটা আমরা যত বড়ই করি না কেন, এই চেনটাই এই 3' OH ঠিক যেমন করে এখানে যুক্ত করলাম ওর যুক্ত করবো, কারণ বোর্ডে আমাদের আর জায়গা নেই, আর আমাদের এখানে করারও কিছু নাই। তুমি মনে মনে 500, 1000, 2000, 5000 যত ইচ্ছা ধরে নাও, তার শেষে 3' OH কিন্তু পড়েই আছে। প্রথম প্রশ্ন, ডিএনএ কে 5' to 3' লেখা হয় কেন? 5' to 3' লেখা হয় কেন? এবং অবভিয়াসলি 5' to 3', কখনো আমরা বলছি না 3' to 5', আমরা বলছি 5' to 3' লেখা হয় কেন। দেখো, এটা হলো 5 নম্বর কার্বন পজিশন, 5 নম্বর কার্বন পজিশন যেখান থেকে শুরু হচ্ছে, এটা তো জাস্ট ব্লকিং, এটা তো জাস্ট ব্লকিং, ওই এন্ডটা ব্লক করা আছে যাতে কেউ যুক্ত না হতে পারে। এই যে 5 নম্বর কার্বন থেকে শুরু হচ্ছে, চেনটা যত লম্বাই হোক শেষে গিয়ে সেই 3 নম্বর কার্বন পজিশনের ওই ফাঁকা পড়ে আছে, 3 নম্বর কার্বন পজিশন ফাঁকা। এই কারণের জন্য ডিএনএ কে 5' to 3' লেখা হয়, এবং অ্যান্টি প্যারালালি 5' to 3', মানে 5' to 3', অ্যারোটা দেওয়া আছে, তার মানে এটা যে যা যুক্ত হওয়া এইদিকে হওয়া, ওইদিকে জায়গা নেই, এইদিকে অ্যারোর দিকে পারবে। তাহলে ডিএনএ রেপ্লিকেশন যখন হবে 3'এর দিকে যুক্ত হবে সমস্ত নিউক্লিওটাইড। তাহলে ডিএনএ কে 5' to 3' কেন লেখা হয় তার উত্তর পেলাম, এবং অ্যারোটার মানেও আমরা বুঝতে পারলাম কেন, 2 মানেই তো সেই অর্থে তাই বোঝাতে চাইছেন। তাহলে 5 নম্বর কার্বন পজিশন থেকে শুরু হচ্ছে, যে জায়গাতেই শেষ হোক 3 নম্বর কার্বন পজিশনে শেষ হচ্ছে, আর সেই জন্য 5' to 3'। সেকেন্ড কোশ্চেন, ডিএনএ কে বা আরএনএ কে নিউক্লিক অ্যাসিড বলা হয় কেন? অ্যাসিড কেন? নিশ্চয়ই পিএইচ লেভেল সাথে কম আছে, আর এই অ্যাসিডিক হওয়ার জন্য দায়ী যে সে হলো এই যে ওইচ, ফসফরিক অ্যাসিডের একটা করে ওইচ প্রতিটা জায়গায় ফাঁকা পড়ে রয়েছে। আর সেই জন্য আমরা কখনো বলতে পারি না যে যে কোনো ডিএনএ লেন্থ এর ডিএনএ, যে কোনো লেন্থের ডিএনএ তার পিএইচ একই হবে, বলতে পারি না, কারণ আলাদা হয়ে যাবে। কারণ লেন্থ যত বড় হবে সেই অনুযায়ী তত ফ্রি ফ্রি ওইচ থাকবে, আর তার মানে সেখানে পিএইচ লেভেল অবভিয়াসলি কমতে থাকবে। তার মানে পিএইচ লেভেল সম্পর্কে আমরা এখনই কিছু বলতে পারছি না। ডিএনএ এর ক্ষেত্রে ঠিক বা আরএনএ এর ক্ষেত্রে ঠিক পিএইচ লেভেল কত হবে তা নির্ভর করছে তার স্ট্র্যান্ডের লেন্থের উপর, কারণ ফসফরিক অ্যাসিডের ওইচ ফাঁকা অনেক পড়ে থাকবে যদি লেন্থটা অনেক বড় হয়। ক্লিয়ার? তাহলে আমরা আবার একটা প্রশ্নের উত্তর পেলাম যে ডিএনএ বা আরএনএ কে নিউক্লিক অ্যাসিড কেন লেখা হয়। ঠিক আছে, নেক্সট আবারও একটা প্রশ্ন,
যার উত্তর আমরা খুঁজবো সেটা হলো যে এখানে এই স্ট্র্যান্ডটা যখন 5'2'3' এদিকে আঁকা আছে, এই স্ট্র্যান্ডটাকেও এদিকেই আঁকা যেত, উল্টো দিকে কেন, অ্যান্টি প্যারালালি কেন? ঠিক আছে, স্ট্র্যান্ডকে বলা হয় অ্যান্টি প্যারালাল স্ট্র্যান্ড। কেন? খুব সিম্পল উত্তর। তার কারণ ধরো এখানে আরেকটা স্ট্র্যান্ডের জন্য আমরা সুগারকে আনলাম সাপোজ, তাহলে এইরকম ভাবেই যদি আমি আঁকি হিসাব মতো, তাহলে এ এর সঙ্গে টি বাইন্ড করে আমরা জানি, তাহলে টিটা আমাকে এখানে লিখতে হবে। তাহলে এখানে যদি সুগার হয়, তাহলে সেই সুগারের সঙ্গে আমাকে এটা এখানে করতে হবে। এইবার একই দিকে ধরো আমরা দুজন দাঁড়িয়ে আছি সাপোজ, যে আমি চাইছি আমার বাঁ হাতের সঙ্গে তার বাঁ হাত ধরতে, কি করে সম্ভব? তাহলে যে কোনো একজনকে ঘুরতে হবে, তারপরে তার বাঁ হাতের সঙ্গে আমার বাঁ হাত বা আমার ডান হাতের সঙ্গে তার ডান হাত ধরা সম্ভব। এবার কোন হাতটা ধরতে চাইছি সে অনুযায়ী তাকে ঘুরতে হয়। এখানে জিনিসটা ব্যাস জাস্ট এরকম করে ভাবো, মানে এই সাইডে এদিকে চলে আসছে, কারণ এটাকে ঘুরিয়ে দিলি ব্যাপারটা উল্টো দিকে হয়ে গেল। রেপ্লিকেশনে এইসব ঝঞ্ঝাট নেই, কারণ জানি আমরা ওকাজাকি ফ্র্যাগমেন্টের যে ল্যাগিং স্ট্র্যান্ডের যে সমস্ত ব্যাপার স্যাপার আছে, আমরা ডিএনএ রেপ্লিকেশন করার সময় তার উত্তর খুঁজে নেব। এখন আপাতত এইটুকুই বুঝতে হবে যে এই দিকে যদি থাকে, তাহলে কখনোই এই হাতের সঙ্গে এই হাতটা যুক্ত হওয়া সম্ভব নয়, সেই জন্য ওকে এই দিকেই আসতে হবে। আর এদিকে আসার একমাত্র উপায় হলো যদি ও উল্টো দিকে রান করে, মানে এ এই দিকে রান করছে, তো ওই সেম জিনিস এদিকে রান করছে, তাহলেই হয়ে যাবে দুটো হাত পাশাপাশি আসা। তার মানে আমরা এখানে মুছে দিলাম এবং এই জায়গা থেকে আমরা টি কে এঁকে দিলাম, এবং আরেকটি বন্ড এখানে চলে এলো যার নাম হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, এই জায়গাতে অলরেডি আছে গ্লাইকোসাইডিক বন্ড, নতুন বন্ডিং এলো হাইড্রোজেন বন্ড। অলরেডি এই জায়গাতে আমরা মার্ক করে দিয়েছি ফসফোডাইএস্টার বন্ড, এবং এখানে ফসফেস্টার বন্ড। ক্যালকুলেশন লাগবে, নিচে আসতে পারে, সেই জন্য কোশ্চেন যেহেতু টাফ হচ্ছে দিনকে দিন, কোশ্চেন আসতে পারে, সেই জন্য আমাদের সব দিক থেকে রেডি থাকতে হবে যে এই ফসফেট গ্রুপের সংখ্যা কত, হাইড্রোজেন বন্ডের সংখ্যা কত, গ্লাইকোসাইডিক বন্ডের সংখ্যা কত, এগুলো জানতে হবে। লেন্থ বলে দিল, আর কিছু বললো না, লেন্থ বলে আমি বলে দিচ্ছি, নিউমেরিক্যাল প্রবলেমস একটা এখান থেকেই আরম্ভ হয়ে যাবে। ঠিক আছে, হলো এটা। তাহলে এখানেও তাই, এই একে সরিয়ে নিয়ে এসে আমরা একে এইদিকে আঁকলাম এবং ডাবল স্ট্যান্ড করলাম। হ্যাঁ হ্যাঁ, আর এবার যদি আমরা ধরো এখানে জি করতাম, তাহলে আরো সুবিধা হতো, আমাকে বোঝাতো সবকিছুই। তাহলে এখানে মানে ট্রিপল হাইড্রোজেন বন্ড করতাম, জি সির মধ্যে ট্রিপল হাইড্রোজেন বন্ড থাকে। এই তো আছে। যদি আরএনএ হয়, তাহলে এইদিকে স্ট্র্যান্ডটা আর আঁকবো না, এইদিকে স্ট্র্যান্ডটা আর আঁকবো না, এই যে একটাই স্ট্র্যান্ড থাকবে, কারণ আরএনএ জেনারেলি সিঙ্গেল স্ট্র্যান্ডেড, ডিএনএ জেনারেলি ডাবল স্ট্র্যান্ডেড, আরএনএ রেয়ারলি ডাবল স্ট্র্যান্ডেড, ডিএনএ রেয়ারলি সিঙ্গেল স্ট্র্যান্ডেড। তোমাদের রেয়ার জিনিস নিয়ে আলোচনা করে লাভ নাই, যেটা কমন যেটা সেইটা নিয়েই আমাদের আলোচনাটা করতে হবে। বুঝে গেল? তাহলে আবার বলছি, ডিএনএ কে 5'2'3' লেখা হয় কেন? উত্তর পেলাম। অ্যারোর মাথাগুলো এদিক ওদিক কেন? অ্যান্টি প্যারালাল কেন? তার উত্তর পেলাম। এখানে কোন জায়গায় কোন বন্ড থাকে? তার উত্তর পেলাম। কেন অ্যাসিড বলা হয়? তার উত্তর পেলাম। ঠিক আছে, এই উত্তরগুলো আমরা কেমিক্যাল স্ট্রাকচার থেকে পেয়ে গেলাম। এইবার এই জায়গা থেকে একটা জিনিস তো ক্লিয়ার, সেটা হলো এ সর্বদা টি এর সঙ্গে বাইন্ড করে এবং জি সর্বদা সি এর সঙ্গে বাইন্ড করে। এটা তো ওয়াটসন ক্রিক বেস পেয়ারিং মডেল বলা হয়। এখন আমরা ফিজিক্যাল স্ট্রাকচার দেখাবো, আর যদি এটা মনে রাখতে পারো তাহলে আমার কোনো প্রবলেম নাই, তাহলে মুছে দিচ্ছি, ফিজিক্যাল স্ট্রাকচার আঁকছি, দিয়ে ওই প্রবলেমটা আনবো। কিন্তু ওই প্রবলেমে কিন্তু এই হিসাবটা লাগবে আমার, আর সেই জন্য আমি চাইছি এই জিনিসটা যেহেতু আমরা সবাই জানি, তাহলে একটা নিউমেরিক্যাল প্রবলেম যা কেমিক্যাল স্ট্রাকচারও লাগবে ফিজিক্যাল স্ট্রাকচারও লাগবে, কেমিক্যাল স্ট্রাকচার মুছে দেওয়ার আগে ওই ঝামেলাটা ছেড়ে দেয়। বোঝা গেল কোশ্চেনটা কি? কোশ্চেনটা হলো একটা ডিএনএ স্ট্র্যান্ড, তাতে সাপোজ গুয়ানিন আছে 25%, ধরো 20%, 20% গুয়ানিন আছে। ঠিক আছে, এবার এই স্ট্র্যান্ডেড এই ডিএনএ স্ট্র্যান্ডটার যে লেন্থ, সেটা হলো 68 ন্যানোমিটার। আচ্ছা, 6.8 ন্যানোমিটার, 6.8 ন্যানোমিটার লেন্থের ডিএনএ। ওকে,
এইবার এখান থেকে আমাকে বলতে হবে যে এখানে মোট কতগুলো ফসফো এস্টার বন্ড আছে, মোট কতগুলো হাইড্রোজেন বন্ড আছে, মোট কতগুলো গ্লাইকোসাইডিক বন্ড আছে, মোট কতগুলো অ্যাডেনিন আছে, এসব বলতে হবে। হ্যাঁ, এটা কোশ্চেন। এই ডেটা দেওয়া আছে আমার কাছে, উত্তরগুলো চাওয়া হচ্ছে। বোঝা গেল? একমাত্র ফিজিক্যাল এবং কেমিক্যাল দুটো স্ট্রাকচার বুঝে গেলে আমার এটা সম্ভব উত্তরটা করা। আর তার জন্য আমি চাইবো থাক কেমিক্যাল স্ট্রাকচারটা একটু সাইডে সাইডে, আমরা ফিজিক্যাল স্ট্রাকচারটাকে এঁকে দিই, দিয়ে দুটোকে একসঙ্গে করে দেখা যাক কতটা বোঝাতে পারি। ঠিক আছে? আমার একটু ভুলই হলো, এই জিনিসটাকে এখানে লিখলি আমার তো সমস্যাটা একটু সমাধানটা হয়ে যেত। আমি লিখে দিচ্ছি আর একবার, হ্যাঁ, জাস্ট এটা মুছে দিয়ে আমি এখানে লিখে দিচ্ছি। ডিএনএ আরএনএ স্ট্রাকচার যত ভালো করে বুঝবে তত ভালো করে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রেপ্লিকেশন বোঝা যাবে। ওকে, আচ্ছা, জাস্ট এটাই লিখছি যে এই কোশ্চেন থেকে ফসফো এস্টার বন্ডের সংখ্যা কত, নাম্বার অফ হাইড্রোজেন বন্ড, নাম্বার অফ গ্লাইকোসাইডিক বন্ড, আর নাম্বার অফ অ্যাডেনিন বেস। সাপোজ এগুলোই চাওয়া হয়েছে, দিয়ে আমরা এখানটা মুছে দিলাম। আমরা বলে দিয়েছি যদি আরএনএ হয় তাহলে এটাও মুছে দিলাম, তাই তো? আরএনএ হলে এরকম করে থাকবে। আর আমরা যেহেতু আলোচনাটা করছি অবভিয়াসলি ডিএনএ নিয়ে, তো আমরা ডিএনএ স্ট্রাকচার আঁকবো এবং ডিএনএ ফিজিক্যাল স্ট্রাকচার দিয়ে তারপরে আমরা এই উত্তর খুঁজবো, আরো নিউমেরিক্যাল প্রবলেমস যেগুলো আছে সেগুলো খুঁজবো। ওকে, দেখো, ফিজিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ। জায়গাটা ছোট পড়ে যাবে। ফিজিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ টোটাল 6 রকমের ডিএনএ আছে, এ, বি, সি, ডি, টি আর জেড। এই মোট 6 রকমের ডিএনএ আছে। তার মধ্যে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো বি ডিএনএ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা কোন ডিএনএ নিয়ে আলোচনা করব? হ্যাঁ, ওয়াটসন ক্রিক যারা 1944-এ ডিএনএ ডবল হেলিক্যাল স্ট্রাকচার মডেল দিয়েছেন তারা বি ডিএনএ নিয়ে আলোচনা করেছেন। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে বি ডিএনএ এর কথা চলছে সবসময়। হুম, না, 2D। ঠিক আছে, ডবল হেলিক্যাল স্ট্রাকচার। তাহলে এখানে আমাদের মাঝে মাঝে পড়তে হয় কি এ, বি আর জেড ডিএনএ এর পার্থক্য, এ, বি আর জেড ডিএনএ এর পার্থক্য। ঠিক আছে, সেটা আমাদের জানতে হয়, কারণ বিভিন্ন জায়গায় পার্থক্য থাকে। রাইট হ্যান্ডের হেলিক্স না লেফট হ্যান্ডের হেলিক্স, দুটো বেসের মধ্যে দূরত্ব কত, দুটো আমরা আসছি, দেখো আস্তে আস্তে বুঝতে পারবে। তো প্রথম হলো যে বি ডিএনএ এর কথা বলছেন এবং ফিজিক্যাল স্ট্রাকচার যারা দিচ্ছেন তারা দুজন হলেন ওয়াটসন অ্যান্ড ক্রিক, দুজন ভদ্রলোক। কিন্তু তার আগেও যারা তাকে হেল্প করেছিলেন ভীষণ ভাবে, এক্স রে ক্রিস্টালোগ্রাফি, এক্স রে ক্রিস্টালোগ্রাফি মানে অন্য কিছু নয়, এক্স রে প্লেটের উপর ডিএনএ ছবি তুলে দেখিয়েছিলেন ফ্র্যাঙ্কলিন এবং উইলকিন্স, দুজন সায়েন্টিস্ট। ফ্র্যাঙ্কলিন এবং উইলকিন্স দুজন সায়েন্টিস্ট, এটা ভীষণভাবে হেল্প করেছিল তাদের মডেল দিতে। আরেকটা হলো চারগফ চারগফস রুল, মানে চারগফের দেওয়া যে সূত্র, হ্যাঁ, সেই চারগফ রুল। এই দুটি বিষয় ডিএনএর মডেল দেওয়ার আগে ওয়াটসন ক্রিককে ভীষণভাবে হেল্প করেছিল। আর সেই জন্য যখন 10 বছর পর নোবেল প্রাইজ পান তখন ওয়াটসন ক্রিকের সঙ্গে উইলকিন্সও এই নোবেল প্রাইজ পান। একজন মারা গিয়েছিলেন, একজন বেঁচে ছিলেন, মানে এক্স রে ক্রিস্টালোগ্রাফি দুজনের মধ্যে একজন মারা গিয়েছিলেন, সেই জন্য আরেকজনকে নিয়ে ওয়াটসন ক্রিক, তিনজন মিলে নোবেল প্রাইজ পান। তার মানে হয়তো এক্স রে ক্রিস্টালোগ্রাফি এবং চারকফ রুল না পেলে ওয়াটসন ক্রিকের এই মডেল দিতে হয়তো আরো অনেক দেরি হতো, কিংবা হয়তো দিতেই পারতেন না।
কারণ ডিএনএ ছবি তুলে দেখিয়ে দিয়েছিলেন যে যে ছবি তাদেরকে ব্যাপকভাবে হেল্প করেছিল, আর চারগফ যা বলে গিয়েছিলেন সেই রুল তাদেরকে স্ট্রাকচার তৈরি করতে সাহায্য করেছিল। সুতরাং এদের অবদান ডিএনএ ডাবল হেলিক্যাল স্ট্রাকচার বলার আগে মানে ভুলে গেলে চলবে না, ইন্ট্রোডাকশনে বলতেই হবে এদের অবদান, যেহেতু নোবেল প্রাইজেও ভাগ আছে এদের। বোঝা গেল? বুঝলাম তাহলে। এবার যখন আমরা ডিএনএ ছবি আঁকি তখন আমরা কি চেষ্টা করি, একটা সুন্দর সাপের মতো আঁকা মাকা ছবি, যত সুন্দর আঁকিয়ে বাঁকিয়ে দিতে পারবো তত সুন্দর লাগবে দেখতে, কিন্তু এটা আদতেই ভুল ছবি একটা। তো আমরা যখন ডিএনএ ফিজিক্যাল স্ট্রাকচারই পড়ছি তখন ভুল ছবিটা আঁকার চেষ্টা করব না। আর সেই জন্য ঠিক ছবিটা আঁকার জন্য আমরা প্রথমে দুটো ডটেড লাইন নিলাম, দিয়ে আমরা দুটো হেলিক্সের মধ্যে প্রথম হেলিক্সটা আঁকা শুরু করলাম। প্রথম হেলিক্সটা তোমার মনের মতো করে আঁকো, কোনো অসুবিধা নেই। সেকেন্ড হেলিক্সটা আঁকার সময় ভীষণভাবে খেয়াল রাখতে হবে, অ্যান্ড প্যারালালি শুরু করব, এর সঙ্গে প্যারালালি শুরু করব। প্রথমবার যেখানে ঠিকছে ঠিকুক আমার মাথা ব্যথা নাই, দ্বিতীয়বার যেখানে ঠিকছে ঠিকুক মাথা ব্যথা নাই, তৃতীয়বার কিন্তু যেন প্রথমবারের সঙ্গে ম্যাচ করে, মানে এইটার সঙ্গে যেন এটা ম্যাচ করে, আমার করুক আর নাই করুক, মোটামুটি করেছে। আবার খেয়াল রাখতে হবে যেন এর পরেরটা এটার সঙ্গে ম্যাচ করে, মানে এর পরেরটা যখন আমি আঁকবো এটা কন্টিনিউ এঁকে দিলে ঝট করে হয়ে যায়, কিন্তু আমি যেহেতু ছেড়ে ছেড়ে করছি এবার আবার পরেরটা যেন এটার সঙ্গে ম্যাচ করে, অল্টারনেটে যেন ম্যাচ করে। ছবি জাহান্নুমে যাকে, ছবি দেখতে কেমন হলো সেই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, ছবি যেমন ইচ্ছা দেখতে হোক, কোনো সমস্যা নাই, কিন্তু ছবিকে সাইন্টিফিক হতে হবে। আর এটা হলো তার সাইন্টিফিক ছবি। দেখো দেখতে সেই সুন্দর আঁকা বাঁকা সাপের মতো লাগছে না, কিন্তু কিছু করার নেই, আরো যদি এগিয়ে যায় না আরো এরকম মানে প্যারা ক্যাপচার সব স্ট্রাকচার আসতে শুরু করবে, কিন্তু এটাই অরিজিনাল ডিএনএ স্ট্রাকচার। বোঝা গেল? তাহলে বাঁ দিক থেকে যদি আমরা দেখি, এই যে যে খাঁজটা আমরা দেখতে পাচ্ছি যেটা কম প্রবেশ, বাঁ দিক থেকে কম ভেতরে ঢুকেছে, সেটাকে বলা হয় মাইনর গ্রুভ, GRVV, নট গ্রুপ, এটা গ্রুভ মানে খাঁজ। আর এই যেটা বেশি প্রবেশ করেছে সেটাকে বলা হয় মেজর গ্রুপ, মেজর গ্রুপ, বাঁ দিক থেকে বেশি, এদিক থেকে বেশি। ওকে, তাহলে এইদিকে যদি আমরা দেখি আবারও সেই মাইনর, আবারও মাইনর, এবং তারপরে যেটা বেশি প্রবেশ করেছে, কি পার্থক্য বোঝা যাচ্ছে না? এই দুটো খাঁজের মধ্যে পার্থক্য বোঝা যাচ্ছে না? এই খাঁজটা অল্প আর এই খাঁজটা কত ভিতরে আছে, এটা কত অল্প এই খাঁজটা কত ভিতরে আছে। ওই দিক তো, এই জন্য এদিক থেকে বলছি বারবার, হ্যাঁ এদিক থেকেই, ঠিক আছে। তার মানে একটা মাইনর একটা মেজর, একটা মাইনর একটা মেজর, এইভাবে অল্টারনেটে রয়েছে। তার মানে এই অ্যাক্সিস একটা, যেখানে 1 নম্বরের সঙ্গে ধরো যদি 1 নম্বর বলি, 1 নম্বর 3 নম্বর 5 নম্বর এইভাবে ম্যাচ করবে, আর এখানে 2 4 6 এভাবে ম্যাচ করবে। বোঝা গেল কি বললাম? তো এই হলো মেন বিষয় আর কি। এইবার একটা মাইনর গ্রুপ থেকে একটা মাইনর গ্রুপ অথবা একটা মেজর গ্রুপ থেকে একটা মেজর গ্রুপের ডিস্টেন্স 34 অ্যাংস্ট্রম। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস, যেহেতু জায়গাটা নিয়ে আমাদের একটু ক্রাইসিস হচ্ছে সেই জন্য সমস্যাটা হচ্ছে বারবার, অন্য কালি দিই। এই জায়গা থেকে এই জায়গা, অথবা মেজর টু মেজরও হতে পারে, যা ইচ্ছা, এটার দূরত্ব হলো 34 অ্যাংস্ট্রম। ওকে, তাহলে মেজর টু মেজর আর মাইনর টু মাইনর টোটাল ডিস্টেন্স হলো 34 অ্যাংস্ট্রম। এর মধ্যে মোট বেসের সংখ্যা 10। তাকিয়ে দেখবে একবার, ধরো মাইনর থেকে শুরু করলাম, ধরো এটা ফার্স্ট বেস পেয়ার, বেস পেয়ার, বেস পেয়ার, দেন বেস পেয়ার, তারপরে 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর 9 নম্বর 10 নম্বর, সব বেস গুলো দূরত্ব সমান হলো না, ইচ্ছা করে বললাম যাতে এটা বোঝানো যায় যেখানে 4টে আছে এখানে 6টা আছে, এমন মনে না হয়, তোমার এমনও মনে না হয় যে এখানে 5টা হবে বুঝেছি এখানে 5টা হবে, এরকম নয় বিষয়টা। জাস্ট এটা বোঝানোর জন্য আমাকে এই দূরত্ব গুলো উল্টোপাল্টা করে দিতে হলো, জাস্ট এটা বোঝানোর জন্য যে এটা ভেবো না যে এটাতে 5টা এটাতে 5টা 10টা, এমন নয়, মাইনর টু মাইনর 10। কারণ এই খাঁজগুলো যেগুলো আমরা ভাবছি সেগুলো ভুল ভাবছি তো,
কারণ এই দুটো স্ট্র্যান্ডের মধ্যে যে ডিস্টেন্স সেটা হলো 20 অ্যাংস্ট্রম, প্রত্যেকটা জায়গাতেই 20 অ্যাংস্ট্রম। যার মানে দাঁড়ালো এই স্ট্র্যান্ডটা এবার ধরো ঘুরতে আরম্ভ করলো, ঘুরতে ঘুরতে যখন এরকম জায়গায় গেছে, হ্যাঁ, তখন মনে হচ্ছে এই যে পেটটা অনেক মোটা হয়ে গেছে, মনে হচ্ছে না অনেক মোটা লাগছে, মনে হচ্ছে এখানে অনেক বেশি হয়ে গেল। কিন্তু যখন আবার এরকম করে এরকম চলে আসছে, মনে হচ্ছে যেন ওই গ্রুপ যেটাকে আমরা বলছি, মনে হচ্ছে ঠিক গেছে, মনে হচ্ছে কিছুই হয়নি, সবই এরকমই আছে, যা এখানে ছিল তাই ঘুরে গিয়ে এখানে একই। তার মানে যে রকম ভাবেই ঘুরাই না কেন, মাঝের দূরত্ব কিন্তু 20 অ্যাংস্ট্রমই আছে। তাহলে এখানেও 20, এখানেও 20, এখানেও 20, যেখানে মনে হচ্ছে ঠিকই গেছে সেখানেও 20 অ্যাংস্ট্রম। আমরা 2D স্ট্রাকচার দেখছি, তাই তো একটা সাইড থেকে আমাদের লাগছে দেখতে যে মনে হচ্ছে ঠিকে গেছে, থেকে নি একদম সমান সমান দূরত্ব আছে। আমরা তো এটাতে পাঁচটা, এটাতে পাঁচটা, এটাতে পাঁচটা গুলো তো সমান সমানই হয়ে যেত, আমার তো কোনো ঝামেলা থাকতো না। আমরা তো এটা শুধু চারটে ছটা দেখানোর জন্য আমরা এটাতে লেন্থটাই গন্ডগোল হলো, হ্যাঁ, জাস্ট ওটা বোঝানোর জন্যই, যে এমন ভাববে না কোনো সময় ভুল যে এটা পাঁচটা এটা পাঁচটা, এমন নয়। এইখান থেকে এটা 10টা আছে, ওই ভুলটা বোঝানোর জন্য আমি একটা ভুল করলাম, ইচ্ছা করে করতে হলো ভুলটাকে, দূরত্ব সমান হলো না। তাহলে ডিএনএ দুটো স্ট্র্যান্ডের যে দূরত্ব সেটা হলো 20 অ্যাংস্ট্রম, এবং অবভিয়াসলি এখানে বলার অপেক্ষা রাখে না যে এখানে 5 প্রাইম টু 3 প্রাইম অ্যান্ড দেন 5 প্রাইম টু 3 প্রাইম অ্যান্টি প্যারালালি চলছে, তাই তো? এবং যাদের মধ্যে দূরত্ব 20 অ্যাংস্ট্রম, এবং যারা 2D স্ট্রাকচারে বিভিন্ন জায়গায় মনে হচ্ছে ঠিকই গেছে, বিভিন্ন দূরত্ব বেড়েছে এসব মনে হচ্ছে, তো যে জায়গাগুলো ঠিকই গেছে মনে হচ্ছে সেইগুলোকে গ্রুপ বলা হচ্ছে। তো সাইড থেকে দেখলে, বাঁ দিক থেকে দেখলে যেটা কাছে আছে সেটা মাইনর গ্রুপ, যেটা দূরে আছে সেটা মেজর গ্রুপ। মাইনর টু মাইনর আর মেজর টু মেজর দুটোর ক্ষেত্রে একই বিষয়, যে 34 অ্যাংস্ট্রম এর দূরত্ব রয়েছে এবং বেসের সংখ্যা 10। এই জায়গাতেই এ ডিএনএ থেকে আরম্ভ করে সবকটা ডিএনএ পার্থক্য আছে। আবার একবার বলছি, ABCDTZ এই ডিএনএ গুলোর পার্থক্য কোথায়? কেমিক্যাল স্ট্রাকচারে কি? তাহলে ফিজিক্যাল স্ট্রাকচারে কিছু প্রবলেম, কিছু পার্থক্য রয়েছে, এবং সেটা এখানে, যেমন এখানে আপাতত দেখো 3.4 অ্যাংস্ট্রম বেসের দূরত্ব দাঁড়ালো। তাহলে একটা বেস থেকে আরেকটা বেসের দূরত্ব হলো 3.4 অ্যাংস্ট্রম, আরেকটা বেসের দূরত্ব হলো 3.4 অ্যাংস্ট্রম। এটা আমরা বিডিএনএ এর কথা বলছি, তাই যদি অন্য ডিএনএ হয় এটা পার্থক্য হবে, কোথাও 10-এর জায়গায় 11 আছে, কোথাও 12 আছে, এগুলো পার্থক্য হবে। আর এই জায়গাগুলো তুই আলাদা, ABCDTZ। বোঝা গেল কি বলছি? মোস্ট ভাইটাল জিনিস যেটা আমাদের নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে লাগবে সেটা হলো এটা, এটা যে দুটো বেসের মধ্যে দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম, মানে এটা দুটো বেসের মধ্যে দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম। ক্লিয়ার? সব সব জায়গায় দুটো বেসের মধ্যে দূরত্ব, তোমার যেখানে কম কম লাগছে ওটা আমি তো ইচ্ছা করে ভুল করেছি, সেই জন্য ওখানে কম কম লাগছে, কিন্তু বেসের মধ্যে দূরত্ব 20 অ্যাংস্ট্রম। ক্লিয়ার? আচ্ছা, এরপর যদি কোনো রকম কোনো সন্দেহ না থাকে তাহলে একটা জিনিস বলে দিই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে এই হলো সেই জায়গা যেখানে এস রয়েছে, পি এস পি এস পি, এমন তো নয় যে পি গুলো বাইরে বাইরে আছে। ডাবল হেলিক্যাল স্ট্রাকচার আঁকতে গিয়ে আমরা যে ব্যাকবোনটা দেখিয়েছি কেমিক্যাল স্ট্রাকচারে, সেই ব্যাকবোনে দেখতে লাগছে এসপি এসপি এরকম করে জিগজ্যাগ জিগজ্যাগ করে রয়েছে, ও তো দেখানোর জন্য। অ্যাকচুয়ালি এই আছে এসপি এসপি এসপি, এটাই তো ব্যাকবোন, এটাই তো মেরুদণ্ড। আর সব জায়গায় এস মানে হলো এখানে সুগার, তাহলে যদি এখানে সেইভাবেই ভাবি তাহলে এই সুগারে এটা এ আছে, তাহলে এটা আমার এদিকে এস, তাহলে এই সুগারের সঙ্গে টি আছে, এদের মাঝে ডাবল বন্ড আছে। এই সুগারের সঙ্গে ধরো জি আছে, তাহলে এই সুগারের সঙ্গে সি আছে, এদের মাঝে ট্রিপল বন্ড। আবারও তাই এই সুগারের সঙ্গে সি আছে, তাহলে ট্রিপল বন্ড, এই সুগারের সঙ্গে জি আছে, এটা হলো সুগার। ব্যাস এইভাবেই চলছে। তাহলে এসপি এসপি ব্যাপার যেটা যেটা আমরা ব্যাকবোন বলে জিনছি, সেটার বিষয়বস্তু কিন্তু এটা। ক্লিয়ার? আর কি হয়েছে? আর এবারে এটা মুছতে পারি, এবারে এটার কাজ শেষ হয়ে গেছে, ডান দিকে একটা কাজ শেষ হয়ে গেছে। আমি এতক্ষণ পর্যন্ত রেখেছিলাম শুধু এই যে ব্যাকবোনের ব্যাপারটা বোঝানোর জন্য, তো ওটা যখন বুঝেই গেছি আমরা ডান দিকের অংশটা মুছে দিচ্ছি।
এবার দেখো, এ প্লাস জি ইকুয়াল টু টি প্লাস সি। ঠিক আছে, তার মানে কি দাঁড়ালো, পিউরিন ইকুয়াল টু পিরিমিডিন, চারকফ রুল। মানে এ প্লাস জি বাই টি প্লাস সি ইকুয়াল টু 1। নিউমেরিক্যাল প্রবলেম করতে গিয়ে আরেকটি যেটা জিনিস লাগবেই, সেটা হলো এটা। এই দুটো জিনিস সম্পর্কে যদি কোনো ভুল তথ্য না থাকে তোমার কাছে, ভুল কনসেপ্ট না থাকে, তাহলে তোমার নিউমেরিক্যাল প্রবলেমস কেউ আটকাতে পারবে না, হবেই ঠিক। শুধু এইগুলো জানতে হবে, স্ট্রাকচার গুলো। বোঝা গেল? আমরা চেষ্টা করবো যত রকম ভাবে দেখানো যায়। হলো, এইবার ছেলেরা কি ভুল করে সেটাকে দেখাতে হবে। ছেলেরা ভুল করবে এটা, এ প্লাস টি ইকুয়াল টু জি প্লাস সি, এবং অপশনে এটা থাকবেই থাকবে, গ্যারান্টি। কেন? এর সঙ্গে টি, এই শুনে শুনে এত কানে কানে এত রকম ভাবে কানে মানে ব্যাপারটা ঢুকে আছে না, এ আর টি কে পাশাপাশি আনলেই যেন মনটা খুশি হয়ে যায়। সেখানেও ভুলটা করে ছেলেরা, এ প্লাস টি ইকুয়াল টু জি প্লাস সি। পরীক্ষার হলের পরিবেশ সেখানকার মতো থাকবে না, ওটা আলাদা পরিবেশ। সেই পরিবেশে এত এত সহজ সহজ জিনিস ভুলে যাওয়া, যা নিজের প্রতি ধিক্কার লেগে যাবে। এটা আবার ভুলতে কেউ, মানে এটাও কেউ ভুলতে পারে, আমি ভুলে গেছি, বা এটাও কেউ ভুল করতে পারে, তুমি ভুল করে এসছো। ঠিক আছে, এটা হয়, এটা পরীক্ষা হলে হয়। সুতরাং কোন রকম ভাবে যেন কোন রকম সমস্যা না হয়, সেই জন্য আমরা বলছি বারবার পিউরিন ইকুয়াল টু পিরিমিডিন। তার মানে হলো, এখানে যদি এ এর মান 5 ধরি, তাহলে এ এর সঙ্গে টি এর মান 5 হবে। তো জি এর মান আলাদা একটা ধরলাম, 7 ধরলাম, তাহলে সি এর মান 7 হতে হবে। কখনো হতে পারে, কখনো হতে পারে, তাই না? তাহলে আমরা চলে যাবো চার্কঅফ রুলে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস জি, তাহলে 5 + 7 ইকুয়াল টু 5 + 7। ঠিক আছে, যদি ভুলে যাও, উচিত নয়, যদি ভুলে যাও, তাহলে এরকম একটা মান বসিয়ে দেখবে আর কি বলবে এর থেকে। ঠিক আছে, উচিত তো নয়, হ্যাঁ, তাহলে নিট পাওয়া মুশকিল হয়ে যাবে এরকম করলে। তবু বলে রাখলাম আর কি। বোঝা গেল? এবার একটা জিনিস ভালো করে খুবরিতে ঢুকিয়ে নাও, পিউরিন ইকুয়াল টু পিরিমিডিন মানে হলো বোথ স্ট্যান্ড মিলে, সব মিলিয়ে, এইদিকে এ থাকলে এদিকে জি থাকবে, এদিকে সি থাকলে এদিকে জি থাকবে, এ থাকলে টি থাকবে, টি থাকলে এ থাকবে, এই ওই থাকবে, ওই থাকবে, এই থাকবে, যা ইচ্ছে থাকবে। আমি বলছি গোটা স্ট্যান্ডাই, ডাবল স্ট্যান্ডে, টোটাল ডিএনএ টাই পিউরিন ইকুয়াল টু পিরিমিডিন। গোটা ডিএনএ টাই পিউরিন ইকুয়াল টু পিরিমিডিন। আমরা গুনছি না এই সাইড ওই সাইড করে, আমরা গোটাটা গুনছি, যে কতগুলো পিউরিন আছে ঠিক ততগুলোই পিরিমিডিন থাকতে হবে। স্বাভাবিক ব্যাপার, এ থাকলে যদি জি থাকে, জি থাকলে যদি সি থাকে, তো অপোজিট ভাইস ভার্সা হতেই তো হচ্ছে। সুতরাং এই চার্কফ রুল ওয়াটসন ক্রিককে ব্যাপকভাবে হেল্প করলেন। আর আর যদি ফিজিক্যাল স্ট্রাকচার বলতে যেটা বলতে হয়, অলরেডি বলা হয়ে গেছে, এ আর টি এর মধ্যে ডাবল বন্ড, জি সি এর মধ্যে ট্রিপল হাইড্রোজেন বন্ড, এটাকে ওয়াটসন ক্রিক বেস পেয়ারিং মডেল বলা হয়। এটা ওরাই দিয়েছিলেন, ওনারাই দিয়েছিলেন, যে এর সঙ্গে টি সর্বদা ডাবল হাইড্রোজেন বন্ডে এবং জি এর সঙ্গে সি সর্বদা ট্রিপল হাইড্রোজেন বন্ডে যুক্ত থাকে। এটাকে বলা হয় ওয়াটসন ক্রিকের বেস পেয়ারিং মডেল। ওভারঅল এটা হলো ডিএনএ ফিজিক্যাল স্ট্রাকচার। এরপরে আমরা প্রপার্টিতে যাব, তার আগে আমরা নিউমেরিক্যাল প্রবলেমস গুলো ঝামেলাটা মিটিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যেটা বললাম, এ বি আর জেড ডিএনএ পার্থক্য আলাদা করে দেখে রাখবে, বাকিগুলো দেখার দরকার নেই। এ বি আর জেড ডিএনএ পার্থক্য অন্য জায়গা থেকে একটু ভালো করে দেখে রাখবে, কিছু না, জাস্ট রাইট হ্যান্ডেড হেলিক্স লেফট হ্যান্ডেড হেলিক্স, এই পার্থক্য থাকবে। আচ্ছা, এই যে বেসের দূরত্ব, পার্থক্য থাকবে, কটা বেস আছে পার্থক্য থাকবে, এই টুকিটাকি বিষয়ে পার্থক্য। ওভারঅল স্ট্রাকচারে কোনো পরিবর্তন নাই, ঠিক আছে, কিন্তু ওই ওই ডেটাগুলো তোমার লাগবে। আর না হলে কোথাও কিছু বলছে না মানে অবভিয়াসলি বিডিএনএ। এই যেমন এখানে একটা ডিএনএ স্ট্যান্ডে ওয়ান বেসের সংখ্যা 20% এবং ডিএনএ লেন্থ হলো 6.8 ন্যানোমিটার। কোন ডিএনএ? বিডিএনএ। ওসব ভাবারই দরকার নেই, ওসব ভাবারই দরকার নাই আর কিছু, শুধু বিডিএনএ। শুধুমাত্র তোমাকে আলাদা করে যখন এটার পার্থক্য পড়ছে তখন মাথায় ঢোকাতে হচ্ছে, না হলে যত নিউমেরিক্যাল প্রবলেমস আসবে, যে কোনো জায়গায় ডিএনএ এর কথা বলবে, তার মানে তুমি এক ঝটকায় ধরে নেবে ওটা বিডিএনএ এর কথা বলা হচ্ছে। ঠিক আছে,
বুঝলাম এইগুলোকে। এইবার আমরা ওই একটা একটা করে নিউমেরিক্যাল প্রবলেমসে আসতে থাকি। প্রথমে যেটা দেওয়া আছে সেটা আগে ঠিক করা যাক। গুয়ানিন আছে 20%, তাহলে প্রথম কোশ্চেন, ওটা পরে আসছে। প্রথম কোশ্চেন, ধরো 1 নম্বর কোশ্চেন, যে একটা ডিএনএ এর মধ্যে যদি গুয়ানিন থাকে 25%, এটা বোর্ডের কোশ্চেন, নিচের কোশ্চেন একদমই নয়, তাহলে সেখানে অ্যাডেনিন এর সংখ্যা কত? এসব বোর্ড লেভেলে আছে, তাই না? তাহলে যতগুলো জি থাকবে ততগুলো সি থাকবে, তাহলে 25% সি এর সংখ্যা, তাহলে মোট 50% হয়ে গেল। আচ্ছা, এখানে 20 ছিল, হ্যাঁ সরি, এখানে 20 ছিল, 20, তাহলে এখানে 20, তাহলে এখানে 40% হলো জি প্লাস সি। তার মানে বাকিটাই অবশ্যই এ আর টি আছে, তার মানে 60% পড়ে আছে। তার মানে এ এর সংখ্যাও 30% আর টি এর সংখ্যাও 30%। ব্যাস, প্রথম ঝামেলা মিটে গেল। তাহলে এখানে আমরা উত্তর পেয়ে গেলাম এ বেসের সংখ্যা কত। না, পাইনি, কারণ পার্সেন্টেজ পেয়েছি, আর ওখানে নাম্বার অফ অ্যাডেনিন বেস চেয়েছে। কারণ যে ঝামেলা দেওয়া আছে এটা ম্যাক্সিমাম লেভেলের ঝামেলা, মানে এই যে বিষয়টা দেওয়া আছে এটা ম্যাক্সিমাম লেভেলের ঝামেলা দেওয়া আছে। ঠিক আছে, তার আগে ছোট ছোট জিনিসগুলো হয়ে যাক, তাহলে আমরা ওই ঝামেলা উদ্ধার করতে পারবো। সেকেন্ড কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন, হ্যাঁ সেকেন্ড কোশ্চেন হলো, ধরো একটা ডিএনএ স্ট্র্যান্ডে মোট টোটাল বেস আছে 240টা। ঠিক আছে, টোটাল বেস আছে 240টা। ঠিক আছে, তাহলে সেখানে গুয়ানিন যদি গুয়ানিন যদি 30টা হয়, তাহলে থায়ামিনের সংখ্যা কত? একই কোশ্চেন, তাই তো, একই কোশ্চেন। তাহলে গুয়ানিন যদি 30 হয়, তাহলে সাইটোসিন 30, 30 60 বার চলে গেল, তাহলে 240 থেকে 60 বাদ, যা পড়ে থাকবে 2 দিয়ে ভাগ করবো, 90। তাহলে এখানে উত্তর হয়ে যাবে টি বেসের সংখ্যা 90%, না 90 হলো। এই ধরনের আসতে পারে। একজনকে বললে বেস পেয়ার কোথা থেকে আসবে? একজনকে বললে বেস পেয়ার কি করে হয়? একজন তো। নেক্সট, 3 নম্বর, একটা ডিএনএ এর ক্ষেত্রে টোটাল টোটাল 180 বেস পেয়ারের ডিএনএ, সেখানে গুয়ানিন আছে ধরো 50টা, তাহলে, হ্যাঁ 50টা, তাহলে সেখানে আহ সেখানে অ্যাডেনিনের সংখ্যা কত? জাস্ট কিচ্ছু না, এখানে বেস পেয়ার আছে, তাহলে করে বেস বার করতে হবে, তাহলে ইনটু 2 করে আমাকে আগে বেসটা বার করে নিতে হবে। তাহলে 360 বেস, এবার কাউন্ট করে দাও, যা ছিল তাই, যা ছিল তাই, আর বেশি বকতে হবে না, মানে যা ছিল তাই আগের মতো। শুধু বেস দিচ্ছে না বেস পেয়ার দিচ্ছে, এটা মাথায় রাখতে হবে। কারণ বেস দেওয়া মানে সংখ্যাটা তো পেয়েই গেলাম, কিন্তু বেস পেয়ার দেওয়া আছে, তাহলে আমাকে 2 দিয়ে গুণ করে আগে বেসের সংখ্যাটা দেখে নিতে হবে। আর তাহলে 50 যদি হয়, তাহলে 50 50 100 বাদ গেল, 260টা পড়ে রইলো, আর 13 দুগুণে 26, মানে 130টা হলো অ্যাডেনিন বেসের সংখ্যা। আবার কোথাও কিচ্ছু না দিয়ে শুধু ঘোল খাওয়ানোর জন্য দিতে পারে, অনেক কিছু দিল, এটা ওটা সেটা করে ডেটা ফেটা দিয়ে ভরে দিল, হ্যাঁ, দিয়ে বলেছে জি আছে 50%, ধরো 50, হ্যাঁ, তাহলে সি এর সংখ্যা কত? তার আগে এত ডেটা দিয়েছে না, তোমার মাথা ঘেঁটে করে দিয়েছে পুরো, এটা ওটা সেটা করে দিয়ে গেছে, হ্যাঁ, মানে আচ্ছা করে বড় করেছে কোশ্চেনটা, দিয়ে শেষে বলেছে যে জি এর সংখ্যা যদি 50 হয়, তাহলে সি এর সংখ্যা কত? কিচ্ছু নাই, গুগলি মেরেছে, তাই না? মানে সি আর জি তো দুটোই সমান, সুতরাং কোশ্চেনটা তোমাকে পুরো গুগলি দিয়েছে, আগেকার 2 3টে লাইন পুরো বেকার দিয়ে গেছে তোমাকে ঘোল খাওয়ানোর জন্য। এই ব্যাপারেও মাথায় রাখতে হবে খেয়ালটা, যেন এইসব না হয়ে যায়। তুমি আবার যেন ক্যালকুলেশন করতে বসে যেও না, জি এর মান 50টা হলে সি এর মান আবার কত হবে, যে তুমি হয়তো প্রথম থেকে ডেটা নিয়ে ক্যালকুলেশন করতে করতে শেষে দেখছো সি এর মান আবার 85 হয়েছে, এমন যেন না হয়। টাইম ওয়েস্টের জন্য করতে পারে, দিতে পারে। বোঝা গেল? নাম্বার নেই ঝামেলাটা ছাড়লাম, জায়গা মুছছি আমরা।
আচ্ছা, আমরা মনে হয় ফিজিক্যাল স্ট্রাকচারের জায়গাটাও মুছতে পারি। বুঝলাম, হ্যাঁ, কেমিক্যাল স্ট্রাকচারটা আপাতত রাখলাম, কারণ কেমিক্যাল স্ট্রাকচারের ঝামেলাটা আছে এখনো। হ্যাঁ, ফিজিক্যাল স্ট্রাকচারটা মুছলাম। নেক্সট, নেক্সট একটা কোয়েশ্চেন ধরো এরকম রয়েছে যে একটা একটা ডিএনএ যাতে টোটাল বেসের সংখ্যা সাপোজ 240 বেস এর ডিএনএ রয়েছে। ঠিক আছে, আচ্ছা চলো, বেস পেয়ারের ডিএনএ রয়েছে 240 বেস পেয়ারের ডিএনএ। ডিএনএ লেন্থ কত? হ্যাঁ, এটা আরেকটা ক্যাটাগরি, এই যেমন একটা ক্যাটাগরি চলছিল না, একই ধরনের ক্যাটাগরির কোশ্চেন চলছিল। এটা আরেকটা ক্যাটাগরি চলে এলো যেখানে লেন্থ চাই আমার, যেখানে আমার লেন্থ চাই। বোঝা গেল? তাহলে 240 বেস পেয়ারের ডিএনএ, ডিএনএ লেন্থ কত? না, সেটা হলো 239, ইকুয়াল টু যা হবে তাই। ঠিক আছে, তার মানে হলো যতগুলো বেস বলছে ওই খুঁটির অঙ্ক, সেই মাধ্যমিক লেভেলে ছিল খুঁটির অঙ্ক। ঠিক আছে, তাহলে এখানে এ, বি, সি, ডি এর মধ্যে দূরত্ব হলো একটা, দুটো, তিনটে, চারজনের মধ্যে দূরত্ব তিনটে। তাহলে অবভিয়াসলি -1 করলেই হবে, যত ইচ্ছা দিয়ে যাক। কিন্তু ব্যাপারটা হলো সবচেয়ে মজার, সেটা হলো 240, 3.4 × 240 করলে যা হয় সেটা অপশন থাকবেই থাকবে, কারণ তোমাকে ভুল করাতেই হবে, নাহলে বাঁচবে কি করে। তো ভুলের সমস্ত রকম অপশন দেওয়া থাকবে কোশ্চেনে, যাতে ছেলেরা ভুল করে। তার মানে 3.4 × 240 করলে যা হবে তাও অপশনে থাকবে, 3.4 × 239 করলে যা হবে তাও থাকবে, 41 করলে যা হবে তাও থাকবে, মানে +1 করে যা হবে তাও থাকবে। কারণ তোমার সমস্ত ভুলের অপশন থাকবে, এমন নয় যে যা ইচ্ছা করে র্যান্ডামলি দিয়ে দিল। অত দূরে দেবে না, কাছাকাছি দেবে। আবার এমনও কিছু ভেবে উঠতে পারবে না তুমি, দেখাচ্ছি পরে, সেরকমও দিতে পারে, বলা যায় না, ছেলে সেরকমও করতে পারে। সেজন্য সেই ভুল অপশনটাও দিয়ে রাখবে যাতে তুমি ভুল করো। এটা বুঝেছো আগে? ব্যাস, তাহলে তারপরের টাইপটা দেখা, তাহলে বুঝতে পারবো যার একটা অপশনে কি ভুল দেখাতে পারে। বোঝা গেল? সেটা খুব সিম্পল, 5 নম্বর টাইপ। তাহলে ডিএনএ, একটা ডিএনএ সেখানে বলছে 240 বেসের ডিএনএ আছে। তাহলে আবার ডিএনএ লেন্থ কত? হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখানে বেস দেওয়া আছে। যদি তোমাকে একটা মই বাইরে রাখা আছে, তোমাকে যদি মাপতে দেওয়া হয়, তাহলে তুমি যদি খুব চালাক হও, তাহলে তুমি দুটো বইয়ের পায়ের দুটো, মানে ময়ের দুটো পাই মাপতে যাবে। আর যদি একটু বোকা হও, তাহলে একটা মাপ পা মেপে চলে আসবে, তাই না? কারণ দুই ময়ের তো দুটো পাই সমান। এমন খুব কম মহি দেখা যেতে পারে যার দুটো পা আলাদা আলাদা, উপর দিকটা, নিচের দিকটা তো নয়, উপর দিকটা, হ্যাঁ, একদম রাফলি বানানো হয়েছে আর কি। কিন্তু মই তো দুটো পা সমানই হওয়া উচিত। তাহলে স্বাধীনের মতো ছেলেরও দুটো পাই মাপবে কে কিন্তু, কারণ ও খুব সাইন্টিফিক ভাবে সব করে। আর যদি চালাক ছেলে হয়, তাহলে একটা পা মেপে চলে আসবে, কারণ আরেকটা পা তো সেমই আছে। তাহলে লেন্থ যখনই বলবে, মেন বিষয় দাঁড়ালো গোদা বাংলায়, লেন্থ বললেই, লেন্থ বললেই বেস পেয়ার, আর নাম্বার বললেই বেস। এই পাতি জিনিসটা মাথায় রাখবে, যে যখনই লেন্থ বলবে তখনই বেস পেয়ার, আর যখন নাম্বার বলবে, যে যত কিছু নাম্বার চেয়েছে, তখনই বেস। এই প্লেন দুটো জিনিস যদি তোমার জানা থাকে, তাহলে কিন্তু এখানে আরো এক ধাপ এগিয়ে গেলে তুমি যত রকমের নিউমেরিক্যাল প্রবলেম দিক সবার জন্য। কারণ তোমাকে আরো এরকম দিতে পারে, ধরো আমার যা যা মনে পড়ছে আমি বলছি, হ্যাঁ। ধরো একটা ডিএনএ তে ধরো গুয়ানিন আছে 310টা। ঠিক আছে, আর ধরো বলা আছে যে থায়ামিনের সংখ্যাও বলা আছে, যে এখানে ধরো সাপোজ 90টা। ঠিক আছে, দিয়ে বলেছে ডিএনএ লেন্থ কত, ডিএনএ লেন্থ কত। তাহলে ছেলেরা কি করবে, যা তোমরা করছো,
ঠিক আছে, আগে সি সি, হ্যাঁ, তাহলে এখানে ডাইরেক্ট বেরোচ্ছে 400 বেরিয়েছে। তাহলে এখানে প্লেন জিনিস হলো 3.4 অ্যাংস্ট্রম ইন্টু 399। তো এটা করলে কি উত্তর হয়ে যাবে? কিন্তু আরো ছেলেরা কি করতে পারে, সেটা হলো সি এর মান বার করবে, দিয়ে টি এর মান বার করবে, মানে এর মান বার করবে, যা তোমরা হয়তো ভাবছি এখনই, দিয়ে সবকটা বার করে দিয়ে যোগ করবে, দিয়ে আবার 2 দিয়ে ভাগ করবে, দিয়ে বেস পেয়ার বেরোবে, দিয়ে বেস পেয়ার, কারণ স্যার বলেছে লেন্থ মানেই বেস পেয়ার, আমাদের বেস পেয়ার বার করতে হবে। তাহলে বোঝা গেল, সি এর জি এর মান দেওয়া আছে, সি বার করবে, টি এর মান দিয়ে আছে, এ বার করবে, দিয়ে দুটোকে যোগ করবে, দিয়ে 2 দিয়ে ভাগ করবে, দিয়ে বেস পেয়ার আসবে। এই তো বেস পেয়ারই আছে, তাই না? বেস পেয়ারই তো আছে। তার মানে অত কিছু করে তুমি এটাই করবে, উত্তর ঠিকই আসবে। কিন্তু ব্যাপারটা হলো এটা ওটা করে তোমার সময় নষ্ট হবে না। টাইমটা সেভ করা তো কম্পিটিটিভ এক্সামের মূল বিষয়, টাইম সেভ করতে হবে। আর এই ধরনের ভুল যেন আমরা করবো না, এটা হলো বিষয়। আর যেটা বলছিলাম, খুব চালাক ছেলেরা আর কি করতে পারে, এই যেমন বলছিলাম না এখানে মাঝের দূরত্ব, হ্যাঁ, এই যেমন বললাম তোমাকে 3.4 ইন্টু 200 জন্য 199, একটা অপশন থাকবে, 200 দিয়ে একটা অপশন থাকবে। ধরো 3.4 ইন্টু 201 দিয়ে একটা অপশন থাকলো, আর ধরো 3.4 ইন্টু 100 দিয়ে একটা অপশন থাকলো। মানে বেস পেয়ার ওই ব্যাপারটা করতে গিয়ে মানে যা হবে আর কি, অর্ধেক করে বা ডাবল করে সেই দিয়ে আরেকটা অপশনে উত্তর থাকবে, যাতে তুমি এদিক ওদিক যেদিকেই যাও উত্তর মিলে যাবে। আর ছেলেরা উত্তর মিলে গেলে খুব খুশি, উত্তর আমার মিলে গেছে, তাহলে আর সেকেন্ড ঝামেলাগুলো যাওয়ার দরকার নাই, উত্তর তোমার মিলে গেছে, তাহলে বাকিগুলো ভুল আছে। তুমি ভুল করতে গেলেই তো উত্তরগুলো সবই মিলবে, তাই না? এটা শুধু মাথায় রাখা, আর কিছু নয়। সময় নষ্ট করে লাভ নাই, মুছি আমরা। 20 অ্যাংস্ট্রম, দুটো বেসের মধ্যে দূরত্ব কি, মানে একটা একটা স্ট্র্যান্ডে, সেম স্ট্র্যান্ডে 3.4, হ্যাঁ তো এটাই তো দেখালাম। হ্যাঁ, আর দুটো স্ট্যান্ডে 20 অ্যাংস্ট্রম, সেম স্ট্যান্ডে বেসে 3.4। হ্যাঁ, না না উল্লেখ, এই এই কোশ্চেনে সবই তো সেম স্ট্যান্ডে চলবে, তাই না? দুটো বেসের মধ্যে দূরত্ব 3.4, তার মানে অবভিয়াসলি এইরকম চাইছে। কখনো তোমাকে দুটো বেসের মধ্যে দূরত্ব এইটা চাইনি, কখনো চাইবে না তোমাকে ও তো সব নিয়ে কোশ্চেনই আসবে না। দুটো স্ট্যান্ডের মধ্যে দূরত্ব 20 অ্যাংস্ট্রম, হ্যাঁ কনস্ট্যান্টই আছে। সুতরাং দুটো বেসের মধ্যে দূরত্ব নিয়ে তুমি যদি আবার এইসব ভাবতে লেগে গেছো, তাহলে পুরো ভুল ভাবছো, এইসব না। সেম স্ট্যান্ডে দুটো বেসের মধ্যে দূরত্ব, মানে অ্যান্টি প্যারালাল স্ট্যান্ডে ওসব করারই দরকার নেই, ওটা 20 অ্যাংস্ট্রম ফিক্সড। বোঝা গেল সব ঝামেলা। এবার আসবো উপরটা, ঠিক আছে? উপরটা অনেক সোজা হয়ে গেছে, কারণ এখন অনেক কিছু করা হয়ে গেছে। হ্যাঁ, এর যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু না পারাটাও খুব স্বাভাবিক। দেখা যাক। প্রথম একটা খিঁচ লেগে আছে, সেই খিঁচটা হলো 6.8 ন্যানোমিটার। এই কোশ্চেনটা গোটাটাই তাকে 4 নম্বর সেরে আসতে হবে যদি সে ন্যানোমিটারের সঙ্গে অ্যাংস্ট্রমের সম্পর্ক না জানে। তাহলে দেখো, ডাইরেক্টলি হয়তো আমি এনসিইআরটি তে খুঁজে পেলাম না কোথাও ন্যানোমিটারের সঙ্গে অ্যাংস্ট্রমের সম্পর্ক, কিন্তু লাগবে তোমার, সব দেওয়া থাকবে, কে বললো তোমার লাগবে? এবং আমাদের তো সেলেও আছে, সেল যখনই মেজারমেন্ট হয় তখন ন্যানোমিটার অ্যাংস্ট্রম সব থাকে। তাহলে এখানে 6.8 ন্যানোমিটার ইকুয়াল টু 68 অ্যাংস্ট্রম। ব্যাস, গল্প খানিক সোজা, বোঝা গেল? তাহলে এখানে গল্পটা খানিক সোজা হয়ে গেল, 68 অ্যাংস্ট্রম হয়ে গেল। তার মানে বলতে চাইছে যে ডিএনএটার ডিএনএটার টোটাল লেন্থ হলো 68 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এবার সেকেন্ড আমাকে প্রথম থেকে আমাকে কোশ্চেন নাম্বার খুঁজতে হবে, তার আগে মনে হয় এ বেসটা বের করে নেওয়াটা সুবিধা হবে, করে নেওয়াটা উচিত হবে। কারণ আমাকে টোটাল ডিএনএ কতগুলো বেস আছে সেটা আমাকে বার করতে হবে আগে, তাই না? তাহলে কিভাবে পারবো সেটা? সেটা হলো, দেখো এটা তো লেন্থ বলেছে, তাহলে লেন্থে 68 দেওয়া আছে, আর 34 হলো 10টা বেসের মধ্যে দূরত্ব। তাহলে বলার অপেক্ষা রাখে না, এখানে টোটাল
20টা বেস আছে। আগে রাফ হোক। জেনারেলি মেজর টু মেজর অর মাইনর টু মাইনর 34 অ্যাংস্ট্রম। এর টোটাল যদি 68 অ্যাংস্ট্রম হয় তাহলে 20 বেস আসছে নর্মালি। কিন্তু এখানে +1, কারণ এতক্ষণ অঙ্কগুলো হলো দুটি বেসের মধ্যে দূরত্ব, এই যে খুঁটির অঙ্ক হলো মানে, তাই না? তাহলে -1 করে আমরা দূরত্বটা পেয়েছিলাম হিসাব মতো। তুই মাইনর মাইনরে মাথা খারাপ করো না এখন। তার মানে অ্যাকচুয়ালি বেস আছে 21, আর সেই জন্যই 3.4 ইন্টু 20 করে কিন্তু তোমার 68 এসছিল, তাই না? কারণ এখানে 21 - 1 করে 20, তারপরে 3.4 অ্যাংস্ট্রমের সঙ্গে গুণ করে কিন্তু 68 এসছে। বোঝা গেল আসল গল্পটা কোথায় আছে? ঝামেলাটা এখানে লুকিয়ে আছে কিন্তু। হ্যাঁ, যে 20 ধরে কিন্তু এগিয়ে যাবে ছেলেরা হুড় করে, যদি প্রথম ধাক্কাটা সামনে নিতে পারে 6.8 ন্যানোমিটার ইকুয়াল টু 68 অ্যাংস্ট্রম, তাহলে কিন্তু সে আর বেশি ভাববে না, সে ঝট করে এগিয়ে যাবে পরেরটা। বলছি টোটাল ডিএনএ লেন্থটা হলো 68 অ্যাংস্ট্রম। মাইনর টু মাইনর বা মেজর টু মেজর কত বললাম? 34। তার 34 এর মধ্যে কটা বেস আছে? 10টা। 3.4 দুটো আছে, 10টা। তাহলে 34 দিয়ে 34 দিয়ে ভাগ করে দিলে 20টা হয়ে যাচ্ছে না, তাই তো? কারণ 34 তো 10টা আছে, তাহলে 64 20টা আছে, এবার কি আছে? 20টা আছে। এবার যেহেতু দূরত্বর ব্যাপারটা, সেজন্য বললাম 0.1 হবে, +1 হবে, কারণ এইখানে গুণটা করলে দেখা যাচ্ছে 68 তখনই আসা সম্ভব যদি বেস হয় 21, তখন -1 করে এখানে 68 হচ্ছে। এবার বেরোলো যে 21 বেস পেয়ারের ডিএনএ, ঠিক আছে? 21 বেস পেয়ারের ডিএনএ। এবার দেখো টোটাল 20% ডিএনএ আছে বলা আছে, আর এখানে বলেছিল অ্যাডেনিনের সংখ্যা কত, তাহলে ওটা পার্সেন্টেজ, এটা সংখ্যা, আলাদা জিনিস একদম। কেউ যদি পার্সেন্টেজ ধরে এখানে এর বার করে দেয়, সুন্দর ভুল হবে, কোনো অসুবিধা নেই। তোমাকে তো এতগুলো চেয়েছে রেসপেক্টিভলি, কোশ্চেনটা দেখবে আসবে রেসপেক্টিভলি, এটা 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 চারটের মান অথবা তিনটের মান মানে পরপর দেওয়া আছে, তুমি এবার খুঁজে যাবে না, অনেকক্ষণ ধরে চেষ্টা করে তারপর কিন্তু এগুলো আসবে। কি বললাম বুঝতে পারলে? এটা পার্সেন্টেজ, অনেক ছেলে এটাকে পার্সেন্টেজে নিয়ে চলে আসবে, তাহলে 20 20 40 বাদ চলে যাবে, দিয়ে 60 রাখবে, দিয়ে 30 30 হয়ে যাবে, তাহলে এর সংখ্যা 30 করে দেবে। কিন্তু এটা তো নাম্বার চেয়েছে, ব্যাস। তাহলে 21 বেস পেয়ার মানেই 42 বেস, তাই তো? এই 42 বেসের 20% হলো 1n, তার মানে 30% ইকুয়াল টু কত? ব্যাস উত্তর হয়ে গেল, তাই না? এটা তো টোটাল 100%, তাহলে 100% ইকুয়াল টু 42, তাই তো? তাহলে এখানে যদি গুয়ানিন 20% হয়, তাহলে অ্যাডেনিন হবে 30%, তাই তো? তাহলে এখানে 30% ইকুয়াল টু কত বেরিয়ে যাবে। এবার দেখো, আমি কি ডেটা এক্স্যাক্টলি মনে আছে আমার? সেটা তো মনে নাই। বেসের সংখ্যা যদি পয়েন্টে চলে আসছে, তার জন্য ত্রুটি মার্জনীয়, হ্যাঁ। কিন্তু আমি তো এই ডেটাটা আমার মনে নাই, আমি তো একটা জাস্ট রাফলি ডেটা বসিয়ে আমি আরম্ভ করেছি তোমাকে শুধু কোশ্চেনটা বোঝানোর জন্য। বোঝা গেল? তাহলে এতক্ষণ খেটে খুঁটে আমাদের শুধু বেরোলো যে এ বেসের সংখ্যা কত, তাই তো? বাকিগুলো খুব সোজা, ফসফেস্টার বন্ডের সংখ্যা। ফসফোডাইএস্টার চাইনি, কিন্তু ফসফোএস্টারই চেয়েছে, তার কোনো ঝামেলা নাই, ফসফোএস্টারই চেয়েছে, ডাইএস্টার চাইনি। তাহলে এখানে ফসফোএস্টার, এখানে ফসফোএস্টার, এখানে ফসফোএস্টার, এইভাবে কাউন্ট করব, ঠিক আছে? তা দেখো, এইটা একটা বেস, এটা একটা বেস, দুটো বেস, ভালো করে, দুটো বেসের মধ্যে কটা ফসফোএস্টার আছে? তিনটে। কি হিসাবে আছে? 2+1 হিসাবে আছে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ধরো 3 নম্বরটাও দিলাম, ধরো দিলাম 3 নম্বরটা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে একটা আর এখানে একটা থাকবে, তার মানে তিনটে বেসের মধ্যে হবে 1 2 3 4, তাই তো? তার মানে 4+1,
একদম ধরতেই হবে আমাকে। ধরো যা ইচ্ছা করো। তাহলে এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি, একটা দুটো, দুটোর মধ্যে হলো দুটো, এক দুই তিন, তিনের মধ্যে চার। হিসাব তুমি করবে কেমন করে হচ্ছে, যখন এই একটা বেস আর এই একটা বেস, তখন হলো সংখ্যা মাত্র দুটো। এই বেসটা এই বেসটা এই বেসটা নিলাম, তিনটে বেস, তিনটে বেসের মধ্যে চারটে এলো। আর একটা করবে নাকি, চারটে বেসের মধ্যে ছটা আসবে। বোঝা গেল? তাহলে ওখানে কটা বেস আছে সেই হিসেবে বার করতে হবে। বোঝা যাচ্ছে? আর যদি এটা অসুবিধা হয় তাহলে ডাবল করে নাও, স্ট্যান্ডে ডাবলে চলে এসো, তাহলে একটু সুবিধা হয়ে যাবে। বলছি 42-এ না গিয়ে তুমি 21 বেস পেয়ারে এসো, তাহলে একটু সুবিধা হয়ে যাবে। কারণ 42টা সংখ্যাটা বেড়ে যাচ্ছে, আরো ঝামেলা বাড়ছে সময়ের সঙ্গে সঙ্গে, তাই না? তাহলে এখানে যে এই স্ট্যান্ডটাও নিয়ে আমরা, ওটাকে বাদ দাও আর এই প্রাইমের এটাকে বাদ দাও, বাদ দাও, দুটো হাতে আছে। তাহলে এখানে একটা ধরলাম, তাহলে এখানে একটা আর এখানে একটা, তাহলে দুটোর জন্য চারটে। হ্যাঁ, এই তো একটা বেস পেয়ারে, একটা বেস পেয়ারের জন্য একটা দুটো তিনটে চারটে। বোঝা গেল? শুধুমাত্র এখানে ফসফো এস্টার বলা আছে বলে তো ঝামেলা। ফসফো ডাইএস্টার হলে ওই একটাই একটা বাদ দিতাম, দিয়ে জাস্ট জটা বেস তটা ফসফো এস্টার বন্ড, কোনো ঝামেলাই ছিল না। কিন্তু ফসফো এস্টার দেওয়া আছে, ফসফো ডাইএস্টার দেওয়া নেই, এখানে ঝামেলা লেগে যাচ্ছে। বোঝা গেল কি বলছি? তাহলে এখানে দুটো বেস যখন হলো, তাহলে এখানে একটা যেমন আছে, তাহলে এখানে একটা হলো, তাহলে চারটে হলো। এবার যখন এখানে একটা বেস দেওয়া হয়েছে, তখন এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এখানে একটা, এখানে একটা, আটটা। এইবার লাইন এসছে, তাই না? দুই দ্বিগুণ গুলি চলে আসছে। হ্যাঁ, এবার লাইনে চলে আসছে, দুই দ্বিগুণ গুলি হয়ে যাবে। একটাকে করতে গেলে কিন্তু হ্যাপার সীমা থাকবে না। তুমি যদি ভুল করে এখানে 21 বেস পেয়ারের জায়গায় 42 বেস করে নিয়ে আরম্ভ করো না, তাহলে জীবন কয়লা হয়ে যাবে তোমার। আর সেই জন্য বেস পেয়ারে আসাই ভালো। বোঝা গেল? কিছু টেকনিক্যাল ব্যাপার এগুলো, তুমি যদি না জেনে যাও, না প্র্যাকটিস করে যাও, তাহলে ওখানে গিয়ে ফাঁসবে। আর সব ডেটাই তোমার কাছে আছে, কিন্তু করতে গিয়ে না অনেক সময় নষ্ট হয়ে যাবে। 1 মিনিটই মাত্র টাইম ছিল ম্যাক্সিমাম তোমার কাছে একটা কোশ্চেনের জন্য। তাহলে এত বড় কোশ্চেনটা করে নিয়ে পড়ে নিয়ে তোমাকে উত্তর করতে হবে 1 মিনিট। যে সমস্যাগুলো তোমরা ফিজিক্সে মানে সামলাও, এখন বায়োলজি কোশ্চেন খেয়ে দিয়ে গতরে এমন বেড়েছে যে বায়োলজি কোশ্চেন সামলাতেও কিন্তু বহুত টাইম লাগছে। সুতরাং সেই সেই যুগ আর নাই যেখানে তুমি বায়োলজি থেকে তুমি টাইম বের করে নিয়েছে, দিয়ে তুমি ফিজিক্স আবার লাগাবে এসে। হ্যাঁ, সেই দিন আর নাই। বোঝা গেল? হয়ে গেছে? তাহলে এখানে আমরা ইজিলি ফসফেস্টার বন্ডকে পেয়ে গেলাম যতগুলো আছে। তার মানে 21 × 2 + 2, +2 মানে এটা, এই যে এখানে একটা 5 প্রাইম এর শেষে একটা, আর এই 5 প্রাইম এর শেষে একটা। তাহলে 21 × 2 করলে প্লেন পেয়ে যাচ্ছি, তাই তো? সরি, চার, 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 তাই না? কারণ একটা দুটো, এখানে একটা দুটো, চারটে। তাহলে 21 × 4 + 2, তার মানে এখানে 84, 84 + 2, 86 হাইড্রোজেন বন্ড। তাহলে হাইড্রোজেন বন্ড বার করতে গেলে আমাকে এখানে আসতে হচ্ছে, এই মানগুলো আমাকে দেখতে হচ্ছে, এর সংখ্যা বেরিয়েছে কত, এইটা এইটা এটা, এটা বার করতে হবে আমাকে। হ্যাঁ, এইটা যদি পয়েন্ট আসে তাহলে তো ঝামেলা হয়ে গেল। 4.2 × 3 আসছে নাকি, তাহলে পয়েন্টই চলে আসছে, তাহলে একটু ঝামেলা হয়ে গেল। কি বললাম বুঝতে পারলে? বলছি বেসের সংখ্যাটা আছে 42, তাহলে 100% ইকুয়াল টু 42 তো নাকি, কারণ টোটাল বেস পেয়ার মানে এতগুলো বেস আছে। তাহলে এ টি জি সি যাই থাকুক না কেন, অল ওভার তো 42। তার মানে এখানে যদি আমি 3% মানে 30% বের করতে চাই, তাহলে হিসাব মতো আহ এই তো হলো তোমার ঐকিক নিয়ম নাকি, 12.6 দিয়ে বেস হয়, 12.6 দিয়ে দূরত্ব আসতে পারে, বেসের সংখ্যা তো আসতে পারে না। বেসের সংখ্যা তো 1 2 5 7 সব, পয়েন্টে তো বেস আসা সম্ভব নয়। তাহলে অঙ্কটাই প্রথম ডেটাতে ভুল আছে। আমি তো না, হ্যাঁ গো, সেটাই তো সমাধান করতে চাইছি।
তাহলে তুমি ধরে নাও কথাই বলছি, এখানে তুমি ধরো এখানে 60 করে নিলে, ঠিক আছে, এখানে 60 করে নিলে, তাহলে এখানে 60/100 ইন্টু 10 হয়ে গেল, হয়ে গেল তো, এই তো 6 হয়ে গেল, বলো। ও 30, তাহলে 3 6 18, ঠিক আছে 18, ব্যাস। কিছু নয় গো, এখানে এই যে 60 এটা কিছু না, এই যে 42-এর যে ঝামেলাটা আমরা সমস্যা হচ্ছিল না, ডেটাটা তো আমার মাথায় নেই, তাই না, ডেটাটা তো আমার মাথায় নেই, আমরা তো জাস্ট রাফলি করতে লেগেছি। এই তো দুটোর মধ্যেই চারটা চলে এসছে, এই তো এক বেস পেয়ার হলো, তাহলে এখানে একটা দুটো তিনটে চারটে, তাহলে এখানে সেকেন্ডটা 5 6 7 8, সমস্যা কোথায় আছে? তাহলে একটার মধ্যে এটা হচ্ছে, দুটোর মধ্যে এটা তো, তিনটেকে যদি শেষ মনে করি, 3 নম্বরটা যদি শেষ হয়, তাহলে আর পাচ্ছি না, তাই তো, হ্যাঁ 20 এগুলো করে নেবে, আমি বেসিক জিনিস তো বুঝিয়ে দিয়েছি। বেস পেয়ার মানে এটা আর এটা বেস পেয়ার, এটা হলো বেস পেয়ার, আর তো ছাড়া কি বেস পেয়ার, আবার তার মানে ছাড়া আবার কি দাঁড়ায় বেস পেয়ার ছাড়া, এটা একটা বেস পেয়ার হয় নাকি, তাই? এই তো এখানে একটা এ আছে, তার সঙ্গে এখানে একটা টি আছে, এই তো হলো বেস পেয়ার, তাই না? তাহলে এখানে যদি এ থাকে, এখানে টি থাকবে, এখানে টি থাকলে এখানে এ থাকবে, এখানে জি থাকলে এখানে সি থাকবে, এই তো বেস পেয়ার, এই তো বেস পেয়ার, এই তো এগুলো বেস পেয়ার। একটা ময়ের দুটো পা, ময়ের পা দানিটা হলো হাইড্রোজেন বন্ড, দুটো ছিদ্রের মধ্যে তো যুক্ত আছে, ওই তো একটা মিলে একটা বেস পেয়ার, তাই না? হয়েছে? তাহলে নিশ্চয়ই আশা করছি হাইড্রোজেন বন্ড গুনে ফেলতে পারবে, আর গ্লাইকোসাইডিক বন্ডও গুনে ফেলতে পারবে। গ্লাইকোসাইডিক বন্ড এখানে আছে, গুনবে বাড়ি গিয়ে, সব এখানে বসে বসে করবো, টাইম শেষ হয়ে যাচ্ছে তো। হ্যাঁ গ্লাইকোসাইডিক বন্ড এখানেও একটা আছে, এখানেও একটা আছে, হ্যাঁ যতগুলো বেস পেয়ার আছে দুটো করে, এক একটা বেস পেয়ারে দুটো করে, এক একটা বেস পেয়ারে দুটো করে, কারণ এখানে কার্বন 1, কার্বন 1 পজিশনে কার্বনের সঙ্গে যখন নাইট্রোজেন বেস যুক্ত হয়েছে, মানে যখন নিউক্লিওটাইড হয়েছে, সরি সাইড হয়েছে, তখন এখানে হাইড্রোজেন গ্লাইকোসাইডিক বন্ড ছিল, এই জন্য প্রথম থেকে শুনতে বলেছিলাম ভালো করে। তাহলে এখানে গ্লাইকোসাইডিক বন্ড হয়েছে, তাহলে প্রত্যেকটা বেস পেয়ারে দুটো করে রয়েছে গ্লাইকোসাইডিক বন্ড, ব্যাস যতগুলো বেস পেয়ার আছে তত ইন্টু টু, তত ইন্টু টু, যতগুলো বেস পেয়ার আছে, নট বেস, বেস পেয়ার আছে তত ইন্টু টু। বেসিক জিনিস বুঝে গেছো, বাড়ি গিয়ে যা পারবে করবে, আমার মাথা ব্যথা নাই, ঠিক আছে? যদি আটকে যায় তখন আমি দেখবো, ঠিক আছে, আমি বেসিক জিনিস বুঝিয়ে দিয়েছি। দেখো নেক্সট, ডিএনএ এর ক্ষেত্রে প্রপার্টিজ, প্রপার্টিজ অফ ডিএনএ, একটা কথা মাথায় মানে কান খুলে শুনে রাখো, সেটা হলো যা হয়ে যাচ্ছে বায়োমলিকিউলস এ, মলিকুলার বেসিসে কিন্তু তা আর হবে না। সুতরাং মলিকুলার বেসিসে একদম ডাইরেক্ট স্কিপ করে গিয়ে ডিএনএ রেপ্লিকেশন দিয়ে শুরু হবে, যা এখানে হয়ে যাচ্ছে তার হবে না, ঠিক আছে? তখন বলবো ভিডিওতে চলে যাও, কিছু করার নাই, একই জিনিস তো। প্রপার্টি, ডিএনএ হলো ইউনিভার্সাল, ডিএনএ ইউনিভার্সাল নেচার রয়েছে, মানে মানে যে কোনো জীবের ক্ষেত্রে তার জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ, যে কোনো জীবের ক্ষেত্রে তার জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ, মানে এখানে সরি টু সে এনসিআরটি কিন্তু ধরা যাবে না, মানে এই জায়গাতে এনসিআরটি ধরা যাবে না, তাহলে আমি কখন শেষ করে দিতাম, ঠিক আছে? এই জায়গাগুলো কিন্তু বেসিক লেভেল পর্যন্ত গিয়ে আলোচনাটাই হবে, হ্যাঁ, তারপরে আবার ধরবো এনজাইম ধরবো, তখনই আবার এনসিআরটি ধরে ফেলবো, ঠিক আছে, যেহেতু মলিকুলার বেসিসটার সঙ্গে আছে, হ্যাঁ সেই জন্য। আচ্ছা, ইউনিভার্সাল নেচার অফ ডিএনএ মানে হলো
যে সবার জেনেটিক মেটেরিয়াল ডিএনএ, সববার। ভাইরাস জীব না, সব ভাইরাসের আরএনএ আছে, আমার কাউন্ট করার দরকার নেই। ব্যাকটেরিয়া থেকে শুরু জার্নি জীবের, তাহলে ব্যাকটেরিয়া থেকে মানুষ সববার জন্য জেনেটিক মেটেরিয়াল ডিএনএ। আর এটা হলো ডিএনএ ইউনিভার্সাল নেচার, বোঝা গেল যে সবার, কিন্তু এর মধ্যেই রয়েছে ভ্যারিয়েবিলিটি। সবার তো ডিএনএ জেনেটিক মেটেরিয়াল, তো ব্যাকটেরিয়ার আমরা তো একই হতাম, আলাদা তো না। গরু ছাগল আলাদা, আম গাছ জাম গাছ আলাদা, আম গাছের সঙ্গে মানুষ আলাদা। তার মানে সবার ডিএনএ, সবার জেনেটিক মেটেরিয়াল ডিএনএ হলেও তার মানে এটা নয় যে সবারই বিষয়বস্তু এক। মানে এর মধ্যে প্রচুর ভ্যারিয়েবিলিটি আছে, বৈচিত্র্যতা আছে। তাহলে এই বৈচিত্র্যতার জন্য সবাই আলাদা আলাদা। বোঝা গেল কি বললাম? তাহলে ইউনিভার্সালিটি হতে পারে তার ডিএনএ নেচার, তো তার মধ্যেও কিন্তু ভ্যারিয়েবিলিটি রয়েছে। নেক্সট, ডিএনএ ক্ষেত্রে রয়েছে অটো ক্যাটালাইটিক নেচার। মানে হলো ডিএনএ থেকেই ডিএনএ তৈরি হয়, যার নাম রেপ্লিকেশন। আমরা যখন রেপ্লিকেশন করবো, রেপ্লিকেশন নিয়ে ডিটেলস আসবো। তাহলে ডিএনএ থেকে ডিএনএ তৈরির যে পদ্ধতি তাকে বলা হয় রেপ্লিকেশন। এটাকে ডিএনএ এর অটো ক্যাটালাইটিক নেচার বলা হয়। ডিএনএ শুধু অটো ক্যাটালাইটিক নেচার আছে তা নয়, সঙ্গে রয়েছে হেটারো ক্যাটালাইটিক নেচার। মানে ডিএনএ শুধু নিজেই নিজেকে তৈরি করতে পারে তাই নয়, সঙ্গে অন্য কাউকেও তৈরি করতে পারে। যেমন এমআরএনএ, প্রসেসের নাম ট্রান্সক্রিপশন। এবং তারপরে এমআরএনএ তৈরি করে প্রোটিন, যেটাকে বলা হয় ট্রান্সলেশন। টোটালটা নিয়ে হয় সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা কে প্রপোজ করেছিলেন, এটা নিয়ে খুব পরীক্ষায় কোশ্চেন আছে। সেটা হলো ওয়াটসন ক্রিকের যে ক্রিক ভদ্রলোক, ও একা, মানে উনি একা, ক্রিক, ঠিক আছে। ওয়াটসন ক্রিকের যে ক্রিক, তিনি সেন্ট্রাল ডগমার কনসেপ্ট দিয়েছেন। এখানে বিষয় হলো এই কনসেপ্ট পরবর্তীকালে একটু চেঞ্জ হয়, যখন দেখা যায় যে যাদের জেনেটিক মেটেরিয়াল আরএনএ, তাহলে তাদের কি হবে, এই সেন্ট্রাল ডগমা কি কাজ করবে? তার আগে এখানে আমাকে জানতে হচ্ছে এই ট্রান্সক্রিপশন করায় যে গ্রুপের এনজাইম, তার নাম ট্রান্সক্রিপ্টেজ। ট্রান্সক্রিপ্টেজ কোনো সিঙ্গেল এনজাইম না, গ্রুপের এনজাইম। যারা ট্রান্সক্রিপশন ঘটায় তাদেরকে এক কথায় বলা হয় ট্রান্সক্রিপ্টেজ। তাহলে এই ট্রান্সক্রিপ্টেজ ছিল, ঠিক আছে, হয়েছে। তো যখনই দেখা গেল কারোর জেনেটিক মেটেরিয়াল আরএনএ, সেখান থেকে ডাইরেক্ট এমআরএনএ তৈরি হয় না বা প্রোটিন তৈরি হয় না, তা তখন তারা কি করে, একটু ঘুরিয়ে নাক দেখাতে হয়, তাদের তৈরি করতে হয় সিডিএনএ। এখানে সি কিন্তু স্মলে, ওই আগেকার ABCDTZ ওই সি না, ওই সি ক্যাপিটাল সি ছিল, এই সি স্মল সি, কমপ্লিমেন্টারি ডিএনএ। এই স্মল সি এর মানে হলো কমপ্লিমেন্টারি ডিএনএ। তো এই কমপ্লিমেন্টারি ডিএনএ আগে তৈরি করে, তারপরে সেখান থেকে এমআরএনএ, দেন প্রোটিন। একটু ঘুরিয়ে নাক দেখাতে হয়। তার মানে এখানে একটি পদ্ধতিও রয়েছে আলাদা, যার নাম রিভার্স ট্রান্সক্রিপশন। এবং এখানে যদি ট্রান্সক্রিপ্টেজ কাজ করে, তাহলে এখানে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। ওই উৎসেচকটি আবিষ্কার হওয়ার পর সেন্ট্রাল ডগমার কনসেপ্ট পাল্টে গিয়ে হয়ে গেল রিভাইজড সেন্ট্রাল ডগমা। কারণ আগেকারটা তো রিভাইজড হলো, রিভাইজড সেন্ট্রাল ডগমা, ঠিক আছে। তার মানে যাদের ক্ষেত্রে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ আছে তাদেরকে হ্যান্ডেল করা একটু অসুবিধা আছে। আমরা এখনো পর্যন্ত এইচআইভির ভ্যাকসিন বার করতে পারিনি, তার মেজর কারণ হলো এই উৎসেচকটার ঝামেলা। এই উৎসেচকটাকে কিভাবে নষ্ট করতে হবে তা বিজ্ঞানীরা এখনো ঠিক বের করতে পারছে না, এই উৎসেচকটাকে কিভাবে নষ্ট করাতে পারে। সেই জন্য এইচআইভি আমাদের শরীরে ঢোকার পরও তাদেরকে কিছু মতেই আমরা কন্ট্রোলে আনতে পারছি না। আমরা এখনো ভ্যাকসিন বার করতে পারিনি, আজকে কত বছর আগে এইচআইভি এসছে, বোঝা গেল? মানে জাস্ট ফর রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, এই উৎসেচক হলো।
আচ্ছা, তাহলে হেটারোক্যাটালাইটিক নেচার বুঝলাম। ডিএনএ মিউটেশন হওয়ার ধর্ম রয়েছে, মানে ডিএনএ পরিবর্তন হয়ে যেতে পারে। আর মিউটেশন আমরা জানি, ধরো এটা একটা ডাবল স্ট্যান্ড, সিঙ্গেল স্ট্যান্ড, যা বলবি বলো। হ্যাঁ, ডাবল স্ট্যান্ড আমাকে আঁকতে হবে, অত তো আঁকবো না। ধরো এখানে জি আছে, সি আছে, সি আছে, জি আছে, টি আছে, এ আছে, জি আছে, যা যা আছে। এখন দেখা গেল এই যে বেস জিটা কোনো কারণে উঠে পালিয়ে গেল, তাহলেও হয়ে গেল মিউটেশন। জি এর বদলে এখানে কেউ এসে বসলো জি ছাড়া, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাও মিউটেশন, ননসেন্স বাদ দিয়ে, ননসেন্স মিউটেশন বাদ দিয়ে তাও মিউটেশন। যদি যে উঠেই পালিয়ে গেল কিন্তু কেউ এলো না, হতে পারে। আবার জি তো রইলই, জি এর সঙ্গে আবার আরেকটা জি এসে বসলো, তাহলেও মিউটেশন। কারণ যা করেই হোক বেস সিকোয়েন্স যখনই চেঞ্জ হয়ে যাবে তখনই সেটা মিউটেশন, তখনই মানে পরিবর্তন হয়ে গেল। মাস থেকে হোক, সাইড থেকে হোক, এধার থেকে হোক, ওধার থেকে হোক, যেখান থেকে হোক, নির্দিষ্ট বেস সিকোয়েন্স ইকুয়াল টু জিন, নির্দিষ্ট। সেখানে একটাও অদল বদল করা যাবে না, একটাকেও হেরফের করা যাবে না। একটা পরিবর্তন হলেই মারাত্মক বিপদ, মিউটেশন। একমাত্র বলেছি ননসেন্স মিউটেশন ছাড়া। ননসেন্স মানে হলো যখন ধরো জি জি সি আর জি 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 দুটো সেম কোডন, মানে সেম অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে, তখন এখানে পরিবর্তনটা হলো, ভিতরে ভিতরে হলো কিন্তু বাইরে বাইরে কিছু বোঝা গেল না। এই ধরনের মিউটেশনকে ননসেন্স মিউটেশন বলা হয়, কারণ দুটোর জন্যই সেম অ্যামাইনো অ্যাসিড কোড করে। তাহলে এখানে জি উড়ে গিয়ে সি এসছে কিন্তু পরিবর্তন ধরা পড়ে নাই, লাকিলি। মিউটেশন এরকম করে লাকিলি তোমার জীবনে হতে পারে, যেখানে কোনো ঘটনা ঘটালো না, ভেতর ভেতর হয়ে গেছিল, কিন্তু লাকিলি। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে মিউটেশন এই ধরনের ঝামেলা করবে, হয় উঠে পালাবে মিউটেশনের প্রভাবে, এক্স রে ইউভি রে এসব হতে পারে, প্লাস অন্যান্য কেমিক্যাল হতে পারে যারা মিউটেশন হিসেবে কাজ করে। তাহলে এখানে কেউ এসে যুক্ত হলেও হয়, মানে ডিলিশন হলেও হয়, ডুপ্লিকেশন হলেও হয়, মানে যা ইচ্ছা হোক, বেস সিকোয়েন্সের পরিবর্তন মানেই মিউটেশন, এবং সেটা ডিএনএ প্রপার্টি। নেক্সট, ডিএনএ কে আর্টিফিশিয়ালি তৈরি করা যায়, আর্টিফিশিয়ালি তৈরি করা যায়। ডক্টর হরগোবিন্দ খোরানা ইস্টের ডিএনএ কে প্রথম তৈরি করে দেখিয়ে দিয়েছিলেন যে ডিএনএ কে আমরা ইচ্ছা করলে ল্যাবে তৈরি করে দিতে পারি। শুধুমাত্র জিনের স্ট্যান্ডটা জানতে হবে, মানে ছাঁচটা জানতে হবে, সেই ছাঁচ অনুযায়ী পরপর বেস কে অ্যাড করে করে অ্যাড করে করে আর্টিফিশিয়ালি ডিএনএ কে তৈরি করা যায়, তৈরি করাই যায়। একদম হবে, কারণ বেস সিকোয়েন্স তো যা আছে মানে, তাহলে বেস সিকোয়েন্স যদি আমি সেম করে দিতে পারি মানে একই হবে, মানে কিচ্ছু পার্থক্য না। তাহলে আর্টিফিশিয়ালি যখন ডিএনএ কে তৈরি করা যাচ্ছে, হরগোবিন্দ খুরানা তিনি তৈরি করে দেখালেন ইস্টের ডিএনএ কে তৈরি করে। তো এরকম করে আমরা জিন থেরাপি করাই আজকে দিনে। তাহলে কোনো জিনের ভুল আছে সেটা তখনই আমি জানতে পারবো যখন জিনটা অলরেডি আবিষ্কৃত। তাহলে আমরা জানি কোথায় ভুল আছে। ধরো এখানে জি উঠে পালিয়ে গেছে, আমি বুঝতে পারছি, তাহলে সেই জায়গায় জি ভরে দিলেই হয়ে যাবে, রিপেয়ার করা যাবে। বোঝা গেল? হ্যাঁ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে এখানে আমাদের ক্ষেত্রে যেমন বেসের রিপেয়ারিং সম্ভব, যেমন ডিএনএ রিপেয়ারিং সম্ভব, তেমন করে ঠিক নতুন জিন বানিয়ে দেওয়া সম্ভব। ছাঁচটা পেলেই হবে, ছাঁচটা তো চাই, নাহলে কি করে হবে, তাই না? ছাঁচটা পেলেই হবে। যদি এই ছাঁচ জানা থাকে কি আছে টেমপ্লেট, তাহলে এই টেমপ্লেটে যা যা আছে জি দেবো, তারপর যখন জুড়তে চাইছে সি দেবো, তারপর সি দেবো, তারপর জি দেবো, তারপর টি দেবো, তারপর এ দেবো, তাহলে বেশি হয়ে যাবো। তো যতটা বলতে সহজ লাগছে বিষয়টা ততটা সহজ না। সেটাই হবে, জিন তো একই আছে, আলাদা কেন হবে? তো সেম জিন যখন, জিনের বৈশিষ্ট্য একই হবে। হলো? মেল্টিং টেম্পারেচার ডিএনএ এর অন্যতম গুরুত্বপূর্ণ প্রপার্টি মেল্টিং টেম্পারেচার। যে টেম্পারেচারে ডিএনএ, আচ্ছা, ন্যাচুরেশন, ডিন্যাচুরেশন আর রিন্যাচুরেশন, ডিএনএ কে নষ্ট করা প্রায় অসম্ভব।
ডিএনএ কে একমাত্র পুড়িয়ে ফেললে ডিএনএ নষ্ট হয়ে যাবে, বাকি কোনো ক্ষেত্রে ডিএনএ কে নষ্ট করা প্রায় সম্ভব নয়। যদি দীর্ঘদিন থাকে সেটা আলাদা কথা, না হলে নষ্ট হওয়া সম্ভব না। কারণ যদি টেম্পারেচার বাড়ানো হয়, মেল্টিং টেম্পারেচার কোন একটা ডিএনএ স্ট্র্যান্ডের কত, সেটা নির্ভর করছে ডিএনএ স্ট্র্যান্ড কত বড়, কি বেস পেয়ার আছে, এসবের উপর। ন্যাচুরেশন মানে হলো ডিএনএ এই পাক খেয়ে যাওয়া ব্যাপারটাকে ন্যাচুরেশন বলা হয়। নর্মালি ডিএনএ যেমন করে পাক খেয়ে আছে, এটা হলো তার ন্যাচুরেশন ধর্ম। ডি মানে বাদ যাওয়া, মানে পাক খাওয়া বাদ যাওয়া, তাহলে খুলে যাও। তাহলে পাক খাওয়া যদি বাদ যায় তার মানে হলো খুলে গেল, এটাকে বলা হচ্ছে ডি ন্যাচুরেশন। কিসের জন্য হতে পারে? ফর মেল্টিং টেম্পারেচার অ্যান্ড মেল্টিং পিএইচ। টেম্পারেচারকে যদি বাড়ানো হয় এবং পিএইচ লেভেলকে যদি বাড়ানো হয়, তাহলে ডিএনএ দুটো স্ট্র্যান্ড খুলে যায়, মানে হাইড্রোজেন বন্ড ভেঙে যায়। বোঝা গেল? তো যে টেম্পারেচারের জন্য যে স্ট্র্যান্ড খুলে যাচ্ছে, সেই স্ট্যান্ডের, সেই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ এর মেল্টিং টেম্পারেচার কত, এটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ সব জায়গায় বেস সিকোয়েন্স এক নয়। জিসি এটি কি সব জায়গায় সমান আছে? রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন তোমরা জেনে রেখেছো যে ওখানে অরিসি সাইট রেপ্লিকেশনে পড়েছিলে এটি রিচ বেস পেয়ার, প্রোমোটার সাইট পড়েছিলে এটি রিচ বেস পেয়ার মানে দুর্বল জায়গা, এটি রিচ বেস পেয়ার মানে হলো ডাবল ডাবল হাইড্রোজেন বন্ড আছে। জিসি কে টার্গেট করলে ভাঙতে অসুবিধা হবে, কারণ সেখানে 3টে করে বন্ড আছে। তাহলে এখানে দুটো স্ট্র্যান্ডের মধ্যে এইচ জিসি কি আছে আমি তো জানি না, তাহলে আমি মেল্টিং টেম্পারেচার বলতে পারবো না আমি। আমরা শুধু এটা বলতে চাইছি যে যত টেম্পারেচার বাড়ালে এই দুটো স্ট্র্যান্ড পরস্পর পরস্পর থেকে আলাদা হয়ে যাবে, তাকে সেই ডিএনএ এর মেল্টিং টেম্পারেচার বলা হয়। গলনাঙ্ক ওটা পরে 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 আগে আগে টেম্পারেচার। টেম্পারেচার এখন শেষ হোক। টেম্পারেচার বোঝা গেল? টেম্পারেচার হাইয়ে নিয়ে গেলে হয়, এটা লোয়ে নিয়ে গেলে কিছু হয় না, হাইয়ে নিয়ে যেতে হবে। নর্মাল টেম্পারেচার থেকে হাই টেম্পারেচার নিয়ে যেতে হবে। যে কারণের জন্য ঘটনাটি ঘটেছিল, যদি সেই কারণটি তুলে নেওয়া হয়, তাহলে পুনরায় পুনরায় রি রিন্যাচুরেশন, পুনরায় পাক খেয়ে যাবে। চাষা গেল ঘর তো নাঙল তুলে ধর, এরকম কেস আর কি। মানে যার জন্য ঘটনাটি ঘটেছিল সে যদি না থাকে, তাহলে আবার আগের অবস্থা চলে আসবে। সেম ভাবে আবার হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করে নেবে। ডিএনএ কে কখনো আলাদা করে রাখা যায় না, সেই জন্য সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন পড়েছিলে রেপ্লিকেশনে, মনে পড়ে? একজন এসে এখানে বসে যেত, যুক্ত নয়। ঠিক আছে, বাদ দাও। তাহলে ন্যাচুরেশন ডিন্যাচুরেশন ডিন্যাচুরেশন বুঝলাম আমরা। এবার ঠিক পিএইচ এর ক্ষেত্রে একই ব্যাপার। যদি বেসিক মাধ্যমে নিয়ে যাওয়া হয়, বেসিক বেসিক বাড়িয়ে যাওয়া মানে বেসিক লেভেলে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে? বাড়িয়ে নিয়ে যাওয়া মানে এখানে বেসিক লেভেলে নিয়ে যাওয়া হয়, তাহলে ক্ষারীয় মাধ্যম যদি এখানে আমি অ্যাড করি, তাহলে ডিএনএ ডিন্যাচুরেট করে যাবে, হাইড্রোজেন বন্ড ভেঙে যাবে। সিম্পল ভাবে হাইড্রোজেন বন্ড ভেঙে যাবে, আর সেই জন্য ডিন্যাচুরেট করে যাবে। তাহলে যে যে পিএইচ লেভেলের জন্য ডিন্যাচুরেট করে গেল, সেটাই তার মেল্টিং পিএইচ, সেটাই তার মেল্টিং পিএইচ। আবার যদি সেই পিএইচ কে তুলে নেওয়া হয়, তাহলে আবার রিন্যাচুরেট করে যাবে, একই বিষয়। তাহলে এই পয়েন্ট দুটো, এই পয়েন্টটা অ্যাকচুয়ালি এই পয়েন্ট দুটোর সঙ্গে যুক্ত বিষয়। বোঝা গেল? আর কি? আচ্ছা, রেপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু কিছু বললাম না, হ্যাঁ, কারণ রেপ্লিকেশনের কনজারভেটিভ, সেমি কনজারভেটিভ, ডিসরাপটিভ, হ্যান ত্যান এসব পরে হবে, যখন রেপ্লিকেশন পড়বো, এখন না। এখন থেকে বললে ভুলেও যাবে, কাজে লাগবে না কিছু। হ্যাঁ, দূরে যাবে কোথায়? দূরে যাবে কোথায়? কত দূর যাবে? কাছেই আসবে বাবা। বুঝে গেল? এ দূরে দূরে নিয়ে যাওয়া খুব মুশকিলের ব্যাপার। ট্রেনে ধরে তাহলে দূরে নিয়ে পালিয়ে যেতে হবে। বুঝা? বুঝতেই পারছো? তাহলে একটা প্রশ্ন চলেই আসবে যে ডিএনএ কে যদি সিঙ্গেল স্ট্র্যান্ড করতে হয়, তাহলে কোন এনজাইম কাজ করবে? আমরা ডিএনএ কে সিঙ্গেল স্ট্র্যান্ডেড করতে চাইছি, তাহলে কোন এনজাইমকে লাগাতে হবে? হ্যাঁ, পিএইচ আর টেম্পারেচার দিতে হলো, এটা তো ফিজিক্যাল ব্যাপার ট্যাপার হয়ে গেল। কিন্তু আমি বলছি কোনো বায়োলজিক্যাল ব্যাপার করতে চাইছি, এনজাইম লাগাতে চাইছি। হেলিকেজ করেছিল ওখানে, হেলিকেজ, যারা মাঝখানে কাঁচির মতো কাজ করে, তাহলে ডাবল ট্রিপল যাই থাকুক উড়িয়ে দিয়ে চলে যাবে।
ডিএনএ দুটো স্ট্র্যান্ড আলাদা করে যাবে, রেপ্লিকেশনের সময় আসে হেলিকেজ। বোঝা গেল? তাহলে ডিএনএ কে সিঙ্গেল স্ট্যান্ডার্ড করার তিনটে উপায়। একটা হলো টেম্পারেচার বাড়ানো, একটা হলো পিএইচ লেভেলকে মানে ক্ষারীয় মাধ্যম যোগ করা, ডিএনএ এর মধ্যে ক্ষারীয় মাধ্যম যোগ করা, আর 3 নম্বর হলো হেলিকেজ উৎসেচক, যে কাঁচির মতো কাজটা করবে। কিন্তু ডিএনএ কে টুকরো করতে গেলে কোন বন্ড ভাঙতে হবে? ডিএনএ ডিএনএ কে টুকরো করতে গেলে কোন বন্ড ভাঙতে হবে? ফসফেস্টার বন্ড। তাহলে যেন মাথায় থাকে, ডিএনএ কে ডিনেচুরেট করার জন্য হাইড্রোজেন বন্ড ভাঙতে হবে, আর ডিএনএ কে টুকরো করার জন্য ফসফেস্টার বন্ড ভাঙতে হবে। এগুলো যেন মাথা থেকে বেরিয়ে না যায়। কে করবে কাটার কাজটা? এন্ডোনিউক্লিয়েজ। এন্ডোনিউক্লিয়াস, নট নিউক্লিয়েজ, এন্ডোনিউক্লিয়েজ। ডিএনএ এর ওই বন্ডগুলো কাটে, ফসফোএস্টার বন্ডকে কাটে এন্ডোনিউক্লিয়েজ। জোরে কে? লাইগেজ। মজার বিষয় হলো, যখন আমরা এস পি এস পি করে যাচ্ছি, তখন এই ফসফোএস্টার বন্ড তৈরি করতে হচ্ছে না? ভালো করে মজার ব্যাপারটা শুনবে। যখন প্রথমবারের জন্য তৈরি হচ্ছে, তখন কিন্তু তৈরি যে করছে, যে এই কাজটি করছে, তার নাম ডিএনএ পলিমারেজ 3। তার এর কাজ পলিমারাইজেশন করানো। কিন্তু যখন রিপেয়ারিং করতে হয়, রিপেয়ারিং, তখন লাইগেজ সেম কাজই করে, তখন পলিমারেজ না, তখন লাইগেজ। এও ফসফোএস্টার বন্ড তৈরি করে, আর লাইগেজও ফসফোএস্টার বন্ডই তৈরি করে। কিন্তু ওর তারা ওই তালি তাপ্পা দেওয়া, মানে ওই এইরকম লেভেলে ওর টেলার আর কি। হ্যাঁ, দর্জি, সোজা কথা দর্জি। যে ওই তোমার ওই একটু ছিঁড়ে গেছে, বোতামটা লাগিয়ে দিতে হবে, এই টুকিটাকি কাজগুলো পাড়ার মোড়ে করতে পারে। কিন্তু তোমাকে যদি কোনো ভালো জামা প্যান্ট কাটাতে হয় হিসাব মতো, তাহলে যেতে হবে পলিমারেজের কাছে, লাইগেজ দিয়ে হবে না। এটা হলো পার্থক্য। দুজনে একই কাজ করে, কিন্তু কাজের মধ্যে অনেক পার্থক্য আছে। এর কাজ হলো পলিমারাইজেশন ঘটানো, লাইগেজের কাজ হলো তাপ্পি দেওয়া। বোঝা গেল? হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ড ভাঙছে এখানে যখন ডাবল বন্ড, ট্রিপল বন্ড, ট্রিপল বন্ড, যা ইচ্ছা ডাবল বন্ড, তখন এই জায়গায় কাঁচি চালাচ্ছে, কাঁচিটা এই জায়গা দিয়ে চলছে, এই জায়গা দিয়ে কাঁচি চলছে। না 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 না, হাইড্রোজেন বন্ডে কাঁচি চলছে, হাইড্রোজেন বন্ড ভাঙছে। গ্লাইকোসাইডিক বন্ড ভাঙলে কিরকম কি ভাঙবে, তাই না? হলো? সবার জেনেটিক মেটেরিয়াল ডিএনএ, কিন্তু পৃথিবীতে প্রথম এসেছিল আরএনএ। তাহলে খাটাখাটনি করে আবার ডিএনএ করতে গেল কেন? হ্যাঁ, স্টেবিলিটির জন্য। তাহলে আরএনএ স্টেবল নয় কেন? আরএনএ স্টেবল নয় কেন? পৃথিবীতে প্রথম এলো আরএনএ, তাই তো? আমরা জানি পৃথিবীর ইতিহাসে অভিব্যক্তি পড়ার সময় দেখেছি যে প্রথম আরএনএ আসছে, সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ। ভাইরাস এখনো তার নিদর্শন দেখা যাচ্ছে, এখনো গাদা গাদা ভাইরাস তার বৈশিষ্ট্য ধরে রেখেছে, যে আমি পৃথিবীতে প্রথম এসেছিলাম, তার বৈশিষ্ট্য আমার কাছে এখনো আছে। আজকে আমরা হাজার হাজার কোটি কোটি বছর পর আমরা চলে এসেছি, এখন আমাদের জেনেটিক মেটেরিয়াল ডিএনএ। ব্যাকটেরিয়া থেকেই শুরু হয়ে গেছে ডিএনএ। তো বলছি ডিএনএ তো সস্তা, তাই না? দামে সস্তা, কারণ সিঙ্গেল স্ট্র্যান্ডার্ড হয়ে যাবে। ডিএনএ তে, আরএনএ তেও জিন আছে, তো আরএনএ তেই জিন থাকতে পারতো। তাহলে ফালতু ফালতু ডিএনএ করতে গেল কেন? খরচা অনেক বেশি গেল। খরচ কেন বেশি হলো? আরে খেতে হচ্ছে না, নিউক্লিওটাইড এমনি এমনি আসছে। এই যে নাইট্রোজেন বেস, এই যে ফসফেট, মানে ফসফেট, এইগুলো তো খেয়ে পেতে হয়েছে আমাকে। সুগার, এগুলো তো খেয়ে পেতে হয়েছে। তাহলে ডিএনএ পরিমাণ আমরা জানি, আমাদের শরীরে যা ডিএনএ আছে জুড়লে পৃথিবী থেকে সূর্য 300 বার যাতায়াত করবো। তাহলে এই পরিমাণ ডিএনএ তৈরি করতে ডাবল স্ট্যান্ডার্ড, যা সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়ে যেতে পারতো, তো করতে কত খরচা হয়েছে? হয়ে যাচ্ছে কি বলছি? তাই এত হ্যাপা কেন করতে গেল? ফর স্টেবিলিটি। এখন আমার প্রশ্ন হলো, ডিএনএ স্টেবল, আরএনএ আনস্টেবল কেন? তার উত্তর খুব সোজা। সেটা হলো যে এটা যদি 5' to 3' আরএনএ হয়, তাহলে তার ইউ, সি, সি, জি, জি, সি, ইউ, সি সব ফাঁকা পড়ে আছে। ডাবল স্ট্যান্ডার্ড তো নয়, সিঙ্গেল স্ট্যান্ডার্ড।
আর এই ফাঁকা স্ট্যান্ডে ইউভি রে ভীষণ ভাবে অ্যাবজর্ব করতে পারে, বেস বদলে দিতে পারে, বেস তুলে নিয়ে পাঠাতে পারে, বেস অ্যাড করতে পারে, যা ইচ্ছা করতে পারে। আর সেই কারণে আরএনএ আনস্টেবল। এইবার কেউ কি চাইবে নিজের চরিত্র দিনে রাতে বদলে দিতে, যা আরএনএ ভাইরাস গুলো করে? বলেছিলাম মনে হয় করোনার ঢেউ প্রথম, আস্তে আস্তে দ্বিতীয় ঢেউ চলে এলো, ওষুধ বার করতে পারলাম না, ওষুধ বার করতে করতে দ্বিতীয় ঢেউ চলে এসছে, দ্বিতীয় ঢেউয়ের ওষুধ বার করতে করতে তৃতীয় ঢেউ চলে এসছে। কারণ তারা আরএনএ, তারা আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাস এটা করতে পারে, করতে পারে মানে কি করে হয়, মানে ইচ্ছা করে করে যেমন নয়, হয়ে গেছে। কি করবে? কারণ আরএনএ তো স্টেবিলিটি নেই। যখন ইউভি রে এক্স রে পড়ছে তখনই ফটাফট চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার দেখা গেল অনেক খেটে খুটে যখন আমরা কোনো ওষুধ বা ভ্যাকসিন বার করে উঠতে চলেছি, সেই মুহূর্তে তাকে প্রয়োগ করে কাজ হচ্ছে না, কারণ খোঁজ পাওয়া গেল নাকি ওই স্টেনটা চেঞ্জ করে দিয়েছে। মানে অন্য কিছু হয়নি, মিউটেশন হয়েছে, মিউটেশনে বদলে গেছে। এইবার দেখো কেউ চায় না তার চরিত্রকে দিনে রাতে বদল করতে। ওই চরিত্র মানে ওই চরিত্র নয় কিন্তু, হ্যাঁ, এই ক্যারেক্টার মানে ওই ক্যারেক্টার সার্টিফিকেট না। এটা ক্যারেক্টার মানে তুমি মানুষ, মানুষ হওয়ার জন্য যে ক্যারেক্টার। তুমি চাইবে কালকে ছাগল হয়ে যেতে? আমি হয়ে যাবো না। তোমরা যে ক্যারেক্টার নিয়ে ভাবছো ওটা অন্য ক্যারেক্টার, ওই ক্যারেক্টারের কথা আমরা আলোচনা করিনি। তাহলে আমরা কখনো চাইবো না যে আমরা মানুষ ছেড়ে কালকে অন্য কিছু হয়ে যাবো, পরশু অন্য কিছু হয়ে যাবো, তারপর দিন অন্য কিছু। কেন চাইবো? সেই জন্য ব্যাকটেরিয়া থেকেই শুরু হয়ে গেল ডিএনএ, যা ডাবল স্ট্যান্ডার্ড করে নিল। তা যখনই এখানে ডাবল মেরে দিল তখনই কি হলো, বেস গুলো সব ঢাকা পড়ে গেল। ব্যাস, বেস গুলো ঢাকা পড়ে গেলেই সেখানে এই রকমের বেস উঠে পালিয়ে যাওয়ার ঘটনাগুলো একদমই ঘটা অসম্ভব হয়ে গেল। না, একদমই ঘটা অসম্ভব হলো না, অনেক কমে গেল। বন্ধ হয়ে গেল তো মিটেই যেত, মিউটেশন তো হতোই না, কিন্তু বন্ধ হয়ে যায়নি, কমে গেল। এরপরেও প্রশ্ন রইল, আরএনএ, আরএনএ আরো কারণ আছে আরএনএ আনস্টেবল হওয়ার। কেন? আর তার কারণ আছে এখানে। এই যে এই ভদ্রলোক, টু প্রাইম ওইচ, টু প্রাইমে যে হাইড্রক্সিল গ্রুপ আছে না, এইটা এইটা ঝামেলা করবে, এইটা রিয়াকশন করবে সবসময়। এই ঝামেলাটার জন্য আরএনএ স্টেবল না। ডিএনএ তে ওই স্টেবিলিটি আনার জন্য উড়িয়ে দিল। ইভলিউশন বুঝতে হবে তোমাকে, সব জিনিসের সঙ্গে ইভলিউশনটাও বুঝতে হবে। যে ছিল ভালোই তো ছিল, অক্সিরাইবোজ, তবে ডিঅক্সিরাইবোজ করতে গেল কেন? মানে এমনি নাকি তাই? কিছু তো কারণ আছে। মানে রাইবোজ সুগার, পেন্টোজ সুগার হিসেবে ভালোই কাজ করছিল, তাহলে ওখানে কি এমন হলো যেখানে ওটাকে উড়িয়ে দিল? কারণ এটা ফর স্টেবিলিটি। আরএনএ, হ্যাঁ একটু হলেও তো বেশি অ্যাসিডিক, ওইচ বেশি আছে, ঠিক আছে। তো এই ওয়েজটা থাকার জন্য বেশি রিয়াক্টিভ, আরএনএ বেশি রিয়াক্টিভ, আর সেই জন্য আরএনএ বেশি আনস্টেবল। বোঝা গেল? দুটো কারণের জন্য আরএনএ আনস্টেবল। আর এই দুটো কারণের জন্য আরএনএ থেকে ডিএনএ করে দিয়েছে সবাই, তার জেনেটিক মেটেরিয়ালকে। যত জীব আছে সবাই, ব্যাকটেরিয়া থেকে মানুষ, ভাইরাসটা জীব নয়, সুতরাং তাদের কথা আলোচনার মধ্যে রাখা দরকার নেই। বোঝা গেল? এই সূত্র ধরেই একটা পয়েন্ট আমরা পাবো, সেই পয়েন্টটা ডিএনএ প্রপার্টির লাস্ট প্রপার্টি। সেটা হলো, ধরো এখানে, এখানে আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর, এখানে মনে হয় গ্রাফটা নেই, বলে দিচ্ছি, মলিকুলার বেসিসে মনে হয় ছিল গ্রাফটা, ঠিক আছে, যাই হোক বলেছি। সেটা হলো, যখন আমরা সাপোজ এটা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ আর এটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ অথবা আরএনএ, যা ইচ্ছে, আমার ওইসব নিয়ে কোনো কাজ নাই। আমার কাজ শুধু ডবল স্ট্যান্ডার্ড এর সঙ্গে সিঙ্গেল স্ট্যান্ডার্ড। যদি ইউভি রে অ্যাবজর্পশন টাইমের সঙ্গে প্লট করা হয়, এক্স অ্যাক্সিস বরাবর টাইম আর ওয়াই অ্যাক্সিস বরাবর ইউভি রে রেডিয়েশন অ্যাবজর্পশন, একে প্লট করা হয়, তাহলে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ টাইম পিরিয়ডের সঙ্গে ইউভি রে অ্যাবজর্পশন রেট যা দেখাবে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড তার থেকে অনেক বেশি দেখাবে। এটাকে বলা হয়
হাইপারক্রমিক শিফট, হাইপারক্রমিক শিফট বুঝে গেল? মানে এর পরের পয়েন্ট লিখতে হতো আমাকে, হাইপারক্রমিক শিফট। ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ যে পরিমাণে ইউভি রে অ্যাবজর্ব করে তার থেকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড বেশি করে, দেখলাম আমরা তখন ধরে। এইবার ভেবে দেখো, যখন আমরা ধরো রোদ্দুরে প্রচুর ঘুরে বেড়াচ্ছি, ভালো করে বুঝবে, রোদ্দুরে প্রচুর ঘুরে বেড়াচ্ছি, এইবার ধরো আমাদের স্কিন সারফেস গরম হয়ে গেছে, আমাদের বডি ফিজিওলজি আছে যে ঘেমে আমরা ব্যাপারটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করব, তাহলে ঘাম বেরোবে সোয়েট গ্ল্যান্ড দিয়ে, লিন তাপ নেবে, বাষ্প হবে, উঠে পালাবে, ঠান্ডা হচ্ছে। এবার তুমি যদি ঘুরতেই যাবো, জল খাচ্ছ না, ঘাম কতক্ষণ বেরোবে? একটা তো একটা তো লেভেল আছে নাকি? তাহলে এমন হতেই পারে যে তুমি টোটো করে ঘুরে যাচ্ছ সাইকেল নিয়ে, টোটো করে নয়, টো টো করে, হ্যাঁ, ঘুরে যাচ্ছ। এবার তোমার স্কিন সারফেস এতটাই গরম হয়েছে, দেখা গেল স্কিনের যে সেল গরম হয়েছে, সাইটোপ্লাজম গরম হয়েছে, নিউক্লিয়াস গরম হয়েছে, নিউক্লিয়াসের ভেতর ডিএনএ গরম হয়ে গেছে, ডিন্যাচুরেশন হয়ে গেছে, আর তুমি বাই চান্স ওজন হলে নিচে দিয়ে যাচ্ছ, আমরা জানি না কোথায় ওজন আছে, তাই না? এটা তো জানা সম্ভব না। তাহলে ইউভি রে অ্যাবজর্ব করতে পারে সেই সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, তার মানে মিউটেশন, তার মানে স্কিন ক্যান্সার হতেই পারে, তার সম্ভাবনা প্রবল। স্কিনের এত রকমের যে সমস্যা, তার তো কারণ এখানে আছে। এইবার তোমার ধরো কপাল খুব ভালো, তুমি 10 মিনিটের জন্য বেরিয়েছিলে মিষ্টি আনতে, ঠিক আছে, আর এই 10 মিনিটই তুমি ওজন হলদি পাস করেছো, আর যে 2 ঘন্টা ধরে ঘুরে বেড়াচ্ছিল সে ওজন হলদি ঘুরে বেড়ায়নি। সুতরাং 2 ঘন্টা ঘুরেও তার জীবনে কিছু পার্থক্য আসবে না, তোমার কিন্তু 10 মিনিটই ক্যান্সার। কেন? ইউভি রেডিয়েশন আসা এবং আমার দেহের মেলানিন, ফর্সা টুকটুকে ছেলে, তুমি বেরিয়ে গেছো 10 মিনিট, তোমার তো চাপ হবেই। আর যে রোদে কালো হয়ে ঘুরে বেড়াচ্ছে তার তো প্রোটেকশন আছে, মেলানিন, ইউভি রে কে প্রোটেক্ট করতে পারো, তাই না? যাকে বোঝো হাইপারক্রোমিক শিফটের ব্যাপারটা, সেগুলো ডিএনএ, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ বা ডাবল স্ট্যান্ডার্ড যে কেউ আরএনএও হতে পারে, ডাবল স্ট্যান্ডার্ড যে পরিমাণে ইউভি রে অ্যাবজর্ব করতে পারে তার থেকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ আর আরএনএ, তার ইউভি রে অ্যাবজর্পশন রেট অনেক হাই। এটাকে প্লট করলে যেহেতু গ্রাফটা উপর দিকে শিফট করছে, সেই জন্য লেখা আছে হাই পার, নট হাইপো, হাই পার ক্রোমিক শিফট, ডিএনএ শেষ, সঙ্গে আরএনএ কেমিক্যাল স্ট্রাকচার শেষ। না না, মানে অ্যাকচুয়ালি প্যারালাল হবে না, ডিফারেন্সটা আরো বাড়তে থাকবে, হ্যাঁ, ঠিক আছে। এই মোটামুটি ডিএনএ।